খাতানো ভাই আমরা আজকে যে টপিকটা পড়াবো রেকর্ড করার উদ্দেশ্য হচ্ছে এটা হচ্ছে একাডেমিক অ্যাডমিশন দুটার জন্য সবচেয়ে লেস ইম্পর্টেন্ট, কিন্তু এই টপিকটা আমাদের ভাই একটু ডিটেলসে পড়ায়, অনেক সময় অনেক টিচাররা এটা পড়ায় না, যার কারণে অনেকে এটা পড়তে চায় না। ওই জন্য জিনিসটা রেকর্ড রেখে দিচ্ছি, যারা চায় না, যারা চায় এটা যাতে পরবর্তীতে কখনো পড়তে পারে। তো এই জিনিসটা যে ভাইয়া এতটা ইম্পর্টেন্ট না, তাহলে পড়বো কেন? তার অ্যান্সার হচ্ছে ভাইয়া ফিউচারে তুমি কই পড়বা বা কোন সাবজেক্টে পড়বো এটা তো কেউ জানি না। কোনো কারণে যদি তুমি ফিজিক্স রিলেটেড কিছু নিয়ে পড়াশোনা করতে চাও, তখন হচ্ছে এই টাইপের জিনিসগুলো তোমাকে পড়ানো হবে, যাতে আমরা এই জিনিসগুলো বুঝতে পারি বা পারি, ওই কারণে হচ্ছে এই জিনিসগুলো পড়ানো হবে। বাট তোমাদের একাডেমিক জন্য এগুলো একদম 10 to 0 লেভেলের ইম্পর্টেন্ট। ঠিক আছে ভাই, তার সাথে আমরা শুরু করি। ঠিক আছে, আমরা হচ্ছে শুরু করি টপিকটা। আমরা হচ্ছে লাস্ট ক্লাস হচ্ছে বিভব এবং প্রাবল্য নিয়ে শেষ করছিলাম, তাই না? তো তারই কিছু অ্যাপ্লিকেশন আমরা দেখবো, তো ফার্স্টে যে অ্যাপ্লিকেশনটা, সবার টপিকের নাম লেখা হচ্ছে ফাফা ও নিরেট গোলকের বাইরে পৃষ্ঠে ও অভ্যন্তরে কোন বিন্দুতে, এখানে লেখা দেখা যায় ভাই? হ্যাঁ না, আচ্ছা দেখো হ্যাঁ হয়েছে। ও অভ্যন্তরে কোন বিন্দুতে বিভব ও প্রাবল্য নির্ণয়। খেয়াল করো, তাহলে আমাদের টপিকটা হচ্ছে ফাফা। তার মানে এখানে আলটিমেটলি আমরা আজকে কয়টা টপিক পড়ব বলতে পারো ভাই? কন্ডিশন কয়টা দেখো, বাইরে পৃষ্ঠের ভিতরে কন্ডিশন 3টা, আর গোলক হচ্ছে 2 রকমের নিচে, একটা হচ্ছে ফাফা আর একটা হচ্ছে নিরেট। টোটাল হচ্ছে আমরা এখানে আজকে 6টা কন্ডিশন আমরা পড়ব অ্যাপ্লিকেশনে, কি যে সূত্রগুলো আমরা শিখছি। আমাদের একাডেমিক লেভেলে এই অ্যাপ্লিকেশনগুলো এতটা ইম্পর্টেন্ট না, বাট আমাদের শেখার জন্য, কারণ সবকিছু তো আর পরীক্ষার জন্য শিখবো না, আমরা হচ্ছে শেখার জন্য শিখি। তা আসো আমরা প্রথম হচ্ছে ফাফার জন্য আসি। আসো ফাফা সিলিন্ডার, 1 নাম্বার হচ্ছে ফাফা গোলক। ঠিক আছে, আমরা হচ্ছে ফাফা গোলক নিলাম। তা আমরা মনে করলাম ভাইয়া, এই হচ্ছে আমাদের একটা ফাফা গোলক। এই হচ্ছে আমাদের একটা ফাঁপা গোলক, আমরা মনে করলাম। এটা দ্বারা দেখাচ্ছি মানে বাইরের স্তরটাকে, এটা হচ্ছে আমাদের একটা ফাঁপা গোলক। ঠিক আছে, আমাদের এই হচ্ছে একটা ফাঁপা গোলক আছে। তো এই গোলকটার জন্য আমরা ওই 3টা কন্ডিশন এখন প্রয়োগ করব। আমরা শুরুতেই ধরে নিচ্ছি যে ধরি গোলকের ভর ও ব্যাসার্ধ, যথাক্রমে ক্যাপিটাল এন ও ক্যাপিটাল আর। তাহলে খেয়াল করো ভাই, আমরা প্রথমে যে গোলকটা, যে ফাঁপা গোলকটা বিবেচনা করছি, এই গোলকটার ভরটা আমরা ধরে নিচ্ছি হচ্ছে ক্যাপিটাল এন, আর এই গোলকটার যে ব্যাসার্ধ সেটাকে আমরা ধরে নিলাম হচ্ছে ক্যাপিটাল আর। এখন এই গোলকের জন্য আমরা 3টা কন্ডিশনে অ্যাপ্লাই করব। তার আগে তোমরা ভাইকে বলো তো, এই যে গোলকের ভর ধরে নিছি আমরা ক্যাপিটাল এন, এই ভরটা কোথায় আছে? ভর কেন্দ্রে, মানে কেন্দ্রে। তাহলে আমরা মনে করলাম এই টোটাল এমটা আছে হচ্ছে এই গোলকটার ভর কেন্দ্রে বা কেন্দ্রে। তাহলে পয়েন্টটাকে আমরা প্রকাশ করলাম হচ্ছে ও দ্বারা। তাহলে এই ও বিন্দুতে হচ্ছে এই গোলকের সম্পূর্ণ ভর কেন্দ্রীভূত আছে বা পুঞ্জীভূত আছে। এখন আমরা এই গোলকের বাইরের কোন একটা পয়েন্ট আমরা বিবেচনা করলাম হচ্ছে এখানে, এই গোলকের বাইরে একটা পয়েন্ট বিবেচনা করলাম পি, যেটা হচ্ছে গোলকের কেন্দ্র থেকে যে পয়েন্টটা হচ্ছে স্মল আর পরিমাণ দূরত্বে আছে। তাহলে আমরা কি করলাম ভাই, প্রথমে একটা গোলক বিবেচনা করলাম, যে গোলকটার ভর হচ্ছে ক্যাপিটাল এন, ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। আর আমরা এখন যে কাজটা করতেছি, গোলকের কেন্দ্র হতে স্মল আর দূরত্বে পি বিন্দুতে হচ্ছে আমরা মহাকর্ষীয় প্রাবল্যটা ক্যালকুলেট করতে চাচ্ছি। তার আগে আমরা এখানে ছোট্ট করে আমরা যদি একটা সূত্রটা আগে একটু দেখি, আমরা গতদিন যে জিনিসটা পড়ছি, বলতো ভাই আমরা জানি মহাকর্ষীয় প্রাবল্য, পাশে একটু লিখে রাখো, মহাকর্ষীয়
প্রাবল্য E ইকুয়াল হচ্ছে মাইনাস জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর স্কয়ার। বলতে পারবা এই সূত্রটা আমরা গতদিন প্রমাণ করছিলাম কার জন্য ভাই? একটা বিন্দু ভরের বস্তুর জন্য। আমরা ধরে নিছি না একটা বিন্দু ভরের বস্তু একটা মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি করছে, তাহলে এই সূত্রটা আমরা হিসাব করছিলাম হচ্ছে বিন্দু ভরের বস্তুর জন্য, বিন্দু ভরের বস্তুর জন্য। তাহলে আমরা এই সূত্রটা প্রমাণ করছিলাম আমরা লাস্ট ক্লাসে একটা বিন্দু ভরের বস্তুর জন্য যে মহাকর্ষীয় প্রাবল্য E হচ্ছে মাইনাস gm ডিভাইডেড বাই হচ্ছে r স্কয়ার। এখানে m টা হচ্ছে যে বস্তুটা হচ্ছে ক্ষেত্র তৈরি করছিল সেই ভর, আর এই r টা ছিল ওই বস্তুটা থেকে যেই বিন্দুতে তুমি বের করতে চাচ্ছ। এখন তুমি ভাইয়া লাস্ট ক্লাসের এই থিওরিটার সাথে যদি মিলাও, ভাই আমি এই ডট 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 গোলকটাকে এখন যদি এখান থেকে নাই করে দিই কোনো সমস্যা হবে না? কারণ কি গোলকের সব ভর কোথায় আছে? ও বিন্দুতে। তাহলে বলো তো ভাইয়া এই সূত্রটা এখানে ডিরেক্টলি অ্যাপ্লাই করা যাবে কি যাবে না? কারণ কি এই সম্পূর্ণ গোলকের ভরটা এখন কোথায় আছে? কেন্দ্রে। তাহলে কেন্দ্রে যদি থাকে তাহলে এটা বিন্দু ভর হয়ে গেল, তাহলে এই ভর থেকে r দূরত্বে পি বিন্দুতে প্রাবল্য আমরা এটা বের করতে পারি। তাহলে আসো ভাইয়া যে এখন গোলকের কেন্দ্র হতে স্মল r দূরত্বে, হ্যাঁ না বর্ত চেঞ্জ হবে না, তাহলে হচ্ছে স্মল r দূরত্বে ব্র্যাকেট একটু আমরা লিখে দিচ্ছি যেখানে স্মল r গ্রেটার দেন হচ্ছে ক্যাপিটাল R। কেউ বলতে পারবে এটা দ্বারা আমরা কি বুঝাইছি? মানে এটা দ্বারা আমরা বুঝাচ্ছি বিন্দুটা কোথায় আছে? বৃত্তের বাইরে। এটা দ্বারা আমরা বুঝাচ্ছি গোলকের বাইরে। তাহলে হচ্ছে r দূরত্বে p বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য E ইকুয়াল হচ্ছে মাইনাস জি ক্যাপিটাল M ডিভাইডেড বাই হচ্ছে r স্কয়ার। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলাটা। আমাদের হচ্ছে একটা ফাঁপা গোলকের বাইরের কোন একটা পয়েন্টে মহাকর্ষীয় প্রাবল্য, সেটা হচ্ছে আমরা এগুলো সবগুলা ক্লাস শেষে একসাথে গুছাই এক পেজে এনে দিব। আগে আমরা ফর্মুলাগুলো নিয়ে আসি। তাহলে হচ্ছে E ইকুয়াল হচ্ছে আমাদের মাইনাস gm বাই r স্কয়ার। ওইটা লিখতে লিখতে একটু খেয়াল করি ভাইয়া। এবার আমরা একটা পয়েন্ট চয়েস করলাম এখানে একটা পয়েন্ট চয়েস করলাম, যে পয়েন্টটার নাম দিলাম হচ্ছে Q। তাহলে বলো তো ভাইয়া এই ক্ষেত্রে যে rটা ছিল এই rটা গ্রেটার দেন কত ছিল? ক্যাপিটাল R। তাহলে আমরা যদি এই পয়েন্টটাতে নিয়ে আসি, এই পয়েন্টটা কত হবে ভাইয়া? r ইকুয়াল হচ্ছে ক্যাপিটাল R। তাহলে আসো এবার যে আবার ভাই এখানে দেখা যায়, তাহলে লেখা হচ্ছে আবার কেন্দ্র হতে স্মল r ইকুয়াল হচ্ছে ক্যাপিটাল R দূরত্বে, অর্থাৎ পৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্য E ইকুয়াল হচ্ছে মাইনাস জি এম ডিভাইডেড বাই হচ্ছে ক্যাপিটাল R স্কয়ার। তাহলে এই হচ্ছে আমাদের একটা ফাঁপা গোলকের পৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্যটা। তাহলে r এর জায়গায় জাস্ট ক্যাপিটাল R বসাই দিলাম আমরা। তাহলে আমাদের ফর্মুলাটা চলে আসলো হচ্ছে E ইকুয়াল হচ্ছে মাইনাস gm ডিভাইডেড বাই হচ্ছে ক্যাপিটাল R স্কয়ার। তাহলে আমাদের ফর্মুলাটা চলে আসলো হচ্ছে E ইকুয়াল হচ্ছে মাইনাস gm ডিভাইডেড বাই হচ্ছে ক্যাপিটাল R স্কয়ার আমাদের পৃষ্ঠে। এবং আমরা 3 নম্বর কন্ডিশনটা পড়াইলে তুমি একটা ভৌতিক ব্যাপারে তুমি ব্যাখ্যা পাবা। সেই ভৌতিক ব্যাপারটা হচ্ছে কখনো তোমরা যারা ট্রেনে আসা যাওয়া করো, ট্রেনে উঠলে দেখো কিনা ভাই মোবাইলের নেটওয়ার্ক জায়গা দেখছো কি? ট্রেনে উঠলে দেখবা মোবাইলের নেটওয়ার্ক ঠিকমতো কাজ করে, তাই না? আবার দেখবা তুমি লিফটে যারা চলাচল করো, লিফটে উঠলে দেখবা যে নেটওয়ার্ক চলে যাবে, তাই না? এগুলো কখনো হয়তো খেয়াল করি না। তুমি উঠলে জাস্ট একটু খেয়াল করবা, নেটওয়ার্কের দাগের দিকে তাকাবো, দেখবা যে নেটওয়ার্কের দাগ ঠিকমতো পাচ্ছে না। এর ব্যাখ্যাটা এখন আমরা 3 নাম্বারটা পড়লে পেয়ে যাবো যে আসলে এখানে ঘটনাটা কি ঘটে। পাশে ভাই 3 নাম্বারটা আমরা কোথায় বের করব ভাই? বুঝতে পারছো কোথায়? ভিতরে। তো ভাইয়া তো ভিতরেটার জন্য তোমরা আরেকটা ফিগার আঁকো ভাইয়া। এই ফিগারটা মুছে তোমরা এখানে আরেকটা আঁকো যে ফাঁপা গোলকের অভ্যন্তরে, ঠিক আছে? ফাঁপা গোলকের অভ্যন্তরে লিখে আরেকটা ফিগার আঁকো। এই যে ভাইয়া আঁকতেছি এখন ফাঁপা গোলকের অভ্যন্তরে, ঠিক আছে? ফাঁপা গোলকের অভ্যন্তরে লিখে জাস্ট এই ফিগারটা আঁকো, একটু গোলটা আঁকো, ঠিক আছে? ফাঁপা গোলকের অভ্যন্তরে। তো অভ্যন্তরে কি ঘটনা ঘটবে আমরা সেটা একটু আসি। ফাঁপা গোলকের অভ্যন্তরে লেখে যে ভাইয়া যে ফিগারটা আছে আঁকা, এটা একটু আঁকো ফাঁপা গোলকের অভ্যন্তরে।
এবার আসো আমরা যখন অভ্যন্তরে যাব কি ঘটনাটা ঘটবে আমরা ওটা একটু দেখতে পাই। আসছে সবাই ভাই ফাঁপা গোলকের অভ্যন্তরে। এখন আমরা প্রথমে অভ্যন্তরে বিন্দুটা ভাইয়া আমরা বোঝার জন্য কেন্দ্রে ধরে নিলাম, বাট আমরা যে কোনো পজিশনে হইতে পারে আমরা দেখাবো, আমরা কেন্দ্রে ধরে নিলাম এই বিন্দুটাকে। তার আগে তোমরা ভাইয়াকে বলো তো ভাইয়া, এখানে মনে করো একটা বিন্দু ভরের বস্তু আছে m, এখানে একটা পয়েন্টে মহাকর্ষীয় প্রাবল্যের ইকুয়েশন তো তুমি জানো -gm/r²। না প্রশ্ন হচ্ছে এই এর ডিরেকশনটা কোন দিকে, বাইরের দিকে না ভিতরের দিকে? ভিতরের দিকে। আমরা জানি ভরের দিকে কাজ করবে। তাহলে ভাই আমি কি কাজ করলাম সবাই একটু খেয়াল করো ভাইয়া, আমি এই গোলকটাকে এখানে ক্ষুদ্র একটা অংশ কেটে নিলাম, তাহলে এই ভরটা কত হবে ভাই? dm। ভরটা কত হবে? dm। তাহলে ভাই খেয়াল করো তো এই dm ভরের জন্য জাস্ট ক্ষুদ্র একটা ভর, এই তাহলে একটু আগে যে ইকুয়েশনটা দেখছিলাম বলো তো ভাইয়া, এই যে এখানে আছে এটা কার জন্য? বিন্দু ভরের বস্তুর জন্য। তাহলে বলো তো ভাইয়া এখানে আমরা যদি ক্ষুদ্র একটা অংশ কেটে দিই তাহলে এটা কি হয়ে যাবে? বিন্দু ভর। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে এই বিন্দু ভরের বস্তুর জন্য এই পয়েন্টে প্রাবল্যটা কত হবে? এটাই হবে। এখন ডিরেকশনটা কোন দিকে হবে? ভিতরের বিন্দুর দিকে না dm এর দিকে? dm এর দিকে, ভরের দিকে। যেমন এই ভরের জন্য প্রাবল্য বের করতেছে, তাহলে ডিরেকশনটা কার দিকে? এই ভরের দিকে। তাহলে আমরা এই ক্ষুদ্র dm এর জন্য যদি তড়িৎ ক্ষেত্র বের করি বা প্রাবল্য বের করি তার ডিরেকশনটা কোন দিকে হবে? dm এর দিকে। তাহলে এই দিক বরাবর একটা dm কাজ করতেছে। এই ক্ষেত্রে কি কেন্দ্রের ভরটা কাউন্ট হবে না? কোনটা? কেন্দ্রের মধ্যে না, আমরা এই ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পয়েন্টের জন্য নিচ্ছি। ওই বিন্দু তো অন্য জায়গা থেকে নিলেও সমস্যা নেই, আমরা অন্য জায়গায় নিব, আগে আমরা সহজে কেন্দ্রটা দিয়ে বুঝাচ্ছি। এবার তুমি খেয়াল করো তো ভাইয়া, ঠিক এর বিপরীত পাশে এখানে আমরা মনে করো ই লিখলাম, এর বিপরীত পাশে আমি একটা ক্ষুদ্র ভর কেটে নিলাম dm, ঠিক বিপরীত পাশে। এবার বলো তো এর জন্য এই পয়েন্টে যদি আমরা প্রাবল্য বের করি মানটা কি আসবে? সেম আসবে না ভিন্ন আসবে? সেম, কারণ কি ডিসটেন্স সেম। তাহলে তার ডিরেকশন কোন দিকে? dm এর দিকে। এবার তুমি ভাইকে বলো তো এই দুটো ইলেকট্রিক ফিল্ড বা মহাকর্ষীয় ক্ষেত্র এক অপরকে কি করে দিবে? ভ্যানিশ করে দিবে। এবার আসো আমরা ভাইয়া এইখানে একটা ক্ষুদ্র ভর আঁকি। তাহলে এইখানে একটা ক্ষুদ্র ভর যদি নাও, এই দিকে একটা মহাকর্ষীয় প্রাবল্য পাবো, এই দিকে যদি আমরা একটা dm কাটি, ভাইয়া যেভাবে আঁকতেছে এইভাবে এঁকে রাখো, তাহলে এই দিকে একটা মহাকর্ষীয় প্রাবল্য পাবো। সর্বশেষ ভাইয়া তুমি বলো তো ভাইয়া, আর আঁকলাম না, বলতে এই কোণায় যদি কাটো আর এই কোণায় কাটো সেম সেম, তাহলে বলো তো ফাইনালি ওই পয়েন্টে মহাকর্ষীয় প্রাবল্য কত হইল? 0। তার মানে আমাদের একটা ফাঁপা গোলকের অভ্যন্তরে মহাকর্ষীয় প্রাবল্য হয় কত? 0। আমরা যখন স্থির তড়িৎ পড়াবো সেম থিওরিগুলো ভাইয়া বলছে ওখানে আসবে। স্থির তড়িতের ক্ষেত্রে আমরা এখানে দেখবো যে একটা সুষম, তুমি এরকম যেমন এটা আমাদের গোলকের জন্য পড়াচ্ছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি যে কোনো সুষম বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। তার মানে ভাই লিফটার কথা যদি চিন্তা করো, লিফটার কথা যদি চিন্তা করো, এটা একটা সুষমভাবে থাকে চারদিকে, এই ভিতরে তড়িৎ ক্ষেত্রটা শূন্য হয়ে যায়, তড়িৎ ক্ষেত্র কত হয়ে যায়? যার কারণে ওখানে এই বৈদ্যুতিক সিগন্যালগুলো কাজ করে না। অভ্যন্তরে কি হয়ে যাবে? তড়িৎ ক্ষেত্র 0 হয়ে যায়। এখন আমাদের আবার ট্রেনের ক্ষেত্রে কি হয় ভাইয়া? ট্রেনের তো আবার জানালা জানালা আছে, কিছু খোলা আছে, যার কারণে ওইখানে কিছুটা বেশি সিগন্যাল লিফটের থেকে বেশি হয়। তোমরা লিফটে গেলে দেখবা যে সকল মোবাইল কোম্পানির নেটওয়ার্ক একটু দুর্বল, ওগুলো ঢুকতে নগদ, বিশেষ করে টেলিটক। তোমরা টেলিটক নিয়ে ঢুকো, দেখবা যে এটা আমাদের রেকর্ড আছে। টেলিটক দিয়ে তোমরা ঢুকলেই দেখবা যে নেটওয়ার্ক নাই। আবার টিনের ঘরে এই ঘটনাগুলো হয়, টিনের ঘরে দেখবা যে অনেক সময় নেটওয়ার্ক পায় না। যারা চৌকশে ক্লাস করো দেখবা যে ওইখানে ঠিক মতো নেটওয়ার্ক কাজ করে না। এর রিজনই হচ্ছে এগুলো, ভিতরে তড়িৎ ক্ষেত্রটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আমরা তো বিন্দুটা মাঝখানে নিছি, তাহলে আমরা বুঝে গেলাম যে মাঝখানে সব দিকে সমান হচ্ছে। কারণ বিন্দুটা মাঝখানে না অন্য কোনো জায়গায় হলে সেটা আমরা ব্যাখ্যায় যাচ্ছি, তার আগে তোমরা লিখে রাখো যে অতএব এই জিনিসটাই আমাদের বইয়ে একটু ভুল লেখা আছে। আমাদের বইয়ে লেখা আছে গোলকের অভ্যন্তরে তড়িৎ মহাকর্ষীয় প্রাবল্য 0। এখন তুমি বলো তো আমাদের বইয়ে যেটা লেখা এটা কি কারেক্ট না ভুল? বইয়ে লেখা আছে গোলকের অভ্যন্তরে মহাকর্ষীয় প্রাবল্য 0, কেন্দ্রে না, সব জায়গায় 0। আমরা একটু পরে দেখবো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ভাই গোলকের অভ্যন্তরে না, ফাঁপা গোলকের অভ্যন্তরে। কিন্তু আমরা দেখবো নিরেট গোলকের অভ্যন্তরে মহাকর্ষীয় ক্ষেত্র থাকে। আমাদের বইয়ে যেমন আমরা ওই যে লাস্ট ক্লাসে আমরা পড়াইছি যে অভিকর্ষজ ত্বরণের বা বস্তুর ওজন বাড়ে কোন অঞ্চলে ভাইয়া? বিষুবীয় অঞ্চলে। কিন্তু বইয়ে জেনারেলি লেখা আছে কি হয়েছে ভাইয়া? সব জায়গায় বাড়ে। তো বইয়ে এই জিনিসগুলো আসলে ক্লিয়ারলি লেখা নাই, তো আসো আমরা লিখি, আমরা এই জিনিসটা লিখি। অতএব ফাঁপা গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য 0।
আমাদের বইয়ে এই লাইনটা আছে কিন্তু অ্যাডমিশনে আসছে একটা ফাঁপা সিলিন্ডারের অভ্যন্তরে কত হবে জাস্ট একটু ইমাজিন করে বলতে হবে সিলিন্ডার সুষম কিনা সুষম হবে না পুরাটা মানে তার অভ্যন্তরে কি হতে হবে 0 তাহলে একটু নোট আকারে এই লাইনটা লিখে রাখো সুষম ফাঁপা বস্তুর অভ্যন্তরে সকল সুষম ফাঁপা বস্তুর অভ্যন্তরে প্রাবল্য 0 হবে সুষম ফাঁপা বস্তুর অভ্যন্তরে প্রাবল্য 0 হবে নোট আকারে এটা লেখো সুষম ফাঁপা বস্তুর অভ্যন্তরে প্রাবল্য 0 হবে তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে বিন্দুটা মিডলে না হয়ে অন্য কোন পয়েন্টে হলে কি হবে হ্যাঁ এটাই তো তাই না আসো আমরা ওইটা লেখা দরকার না বা জাস্ট দেখাই দিচ্ছি যে খেয়াল করো তাহলে আমরা মনে করলাম এই হচ্ছে আমাদের গোলকটা চলো একটু খেয়াল করে দেবো ভাইয়া আমার বিন্দুটা আমি এখানে নিলাম বুঝার জন্য বিন্দুটা এখন এখানে নিলাম কারণ কি ভাই এটা দিয়ে বুঝলে তো তুমি বুঝতে পারো যে কোনো পজিশনে হলে একই ঘটনা হবে তাহলে এই বিন্দু বরাবর ভাই কেটে ফেললাম কেউ বলো তো গোলকটা কোন দিকে ভর বেশি নিচের দিকে ভর বেশি তাহলে নিচের দিকে প্রাবল্য কি হবে বেশি হবে আর উপরের দিকে ভর কম তাহলে প্রাবল্য কম হবে তাহলে বলো তো তোমার সাধারণ হিসাবে মনে হচ্ছে এই পয়েন্টটাতে প্রাবল্য 0 হবে না কিন্তু ভাইয়া বলতো প্রাবল্য কি শুধু ভরের উপর ডিপেন্ডেন্ট নাকি E সমানুপাতিক হচ্ছে 1/r²। তাহলে এখানে আবার দূরত্ব কমে গেছে তার মানে এখানে অ্যাকচুয়ালি আবার প্রাবল্যটা কি হবে বেড়ে যাবে বেড়ে ফাইনালি দুটো মিলে এখানে কত হয়ে যাবে 0 হয়ে যাবে বুঝছি ভাই তাহলে আবার দেখাই যেমন এইখানে তুমি পয়েন্টটা নিলা তাহলে এই বরাবর আমরা কেটে ফেললাম তাহলে এই দিকে স্বাভাবিক অবস্থায় ভর যেহেতু এইদিকে বেশি তাহলে এদিকে প্রাবল্যটা কি হবে স্বাভাবিক অবস্থায় বেশি হবে আর এদিকে প্রাবল্য কম হবে কিন্তু এইদিকে আবার দূরত্ব কি কম তাহলে এইদিকে প্রাবল্যটা আলটিমেটলি বেড়ে যাবে বেড়ে ওঠা কি হয়ে যাবে সমান হবে তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে কোনো পজিশনে যদি হয় অভ্যন্তরে প্রাবল্যটা কত হবে 0 হবে এবার আসো আমরা বিভব যাব দেখো ফাঁপা গোলকের জন্য বিভব আমরা আসলে ফাঁপা গোলকের জন্য বিভবটা বের করব না ফাঁপা আগে ফাঁপা শেষ করব আমরা এখন প্রাবল্য শেষ করতে এখন বিভব বের করব ঠিক আছে তাহলে 2 নাম্বার ফাঁপা গোলক ডিএম কে যেভাবে আরএস করা হবে না হ্যাঁ এগুলোর ক্ষেত্রে ডিএম বাই ফাঁপা গোলক এর জন্য বিভব তো ভাই আমরা একটু আগে যেটা পড়ছিলাম সেটা হচ্ছে ফাঁপা গোলকের জন্য তিনটা পজিশনে আমরা হচ্ছে প্রাবল্য বের করা শিখছি এখন হচ্ছে আমরা ফাঁপা গোলকের জন্য তিনটা পজিশনে বিভব বের করব তো চিত্রটা একটাই আমার সুবিধা তোমাদের ঝামেলা আর কি চিত্র একটাই ঠিক আছে তো ওইটা আজকে ক্লাসের শুরুতে সুন্দর করে গোলক আছে কেন একটা দিই সব তো খেয়াল করো ভাই আমরা মনে করলাম এই হচ্ছে আমাদের সেই গোলকটা কি ব্যাপার আজকে মোছা যায় না কেন ঠিক আছে আমরা মনে করলাম এই হচ্ছে আমাদের ফাঁপা গোলকটা তো আগের মতোই সব হিসাব নিকাশ আমরা এখন এই গোলকটার জন্য তিনটা পজিশনে আমরা হচ্ছে প্রাবল্যটা বিভবটা বের করব তো তিনটা পজিশন আমরা দেখাইনি মানে প্রথমে এটা হচ্ছে কেন্দ্র আমাদের ও তাহলে একটা পজিশন হচ্ছে পি বিন্দু তাহলে একটা পজিশন হচ্ছে পি একটা পজিশনকে দেখালাম আমরা হচ্ছে কিউ আর আরেকটা পজিশন আমরা এখানে দেখালাম মনে করো কোন একটা পয়েন্টে এই পয়েন্টটা হচ্ছে এস তাহলে ভাই আমাদের এখন টার্গেট হচ্ছে আমরা এই তিনটা পয়েন্টে বিভব বের করব তাহলে আমরা এখন হচ্ছে এই তিনটা পয়েন্টে বিভব বের করব ঠিক আছে এই তিনটা পয়েন্টে আমরা বিভব বের করব তাহলে তার আগে আমরা আরো কিছু জিনিস দিয়ে দিই বলতে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে আর গ্রেটার দেন হচ্ছে ক্যাপিটাল আর কিউ এর ক্ষেত্রে কি লিখতে পারবো ভাই আর ইকুয়াল ক্যাপিটাল আর তাহলে এস এর ক্ষেত্রে কন্ডিশনটা কি হবে আর লেস দ্যান হচ্ছে ক্যাপিটাল আর তাহলে এই হচ্ছে আমাদের তিনটা শর্ত এই তিনটা কন্ডিশনের জন্য আমরা বিভবের রাশিমালাটা আমরা বের করব তাহলে এই তিনটা শর্তের জন্য আমরা হচ্ছে বিভবের রাশিমালাটা বের করব এক হচ্ছে বাইরে দুই হচ্ছে পৃষ্ঠে আর তিন হচ্ছে ভিতরে কোন বিন্দুতে তো আসলে এটা হচ্ছে আমরা বের করব হচ্ছে যে আমরা জানি E ইকুয়াল হচ্ছে মাইনাস dv ডিভাইডেড বাই হচ্ছে dr মনে আছে কিনা গত ক্লাসে আমরা বিভব এবং প্রাবল্যের একটা সম্পর্ক দেখছিলাম E ইকুয়াল হচ্ছে মাইনাস dv বাই dr এবং এখান থেকে আমরা প্রমাণ করছিলাম মনে আছে কিনা প্রাবল্য হচ্ছে বিভবের ঋণাত্মক গ্রেডিয়েন্টের সমান ওই জিনিসটা আমরা প্রুভ করছিলাম ওইখান থেকে
তো আসলে আমরা এখান থেকে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি চাচ্ছি হচ্ছে বিভবটা বের করব। তাহলে এখান থেকে খেয়াল করো ভাইয়া ওই যে আজকে ক্লাসের শুরুতে কেন দুইটা পেজ রাখতে বলছি সেই ক্যালকুলেশনটা এখানে দেখাচ্ছি এখন। কারণ ওইখানে তোমাকে প্রাবল্যের ইকুয়েশন দিয়ে দিবে, তোমাকে বিভব বের করতে বলবে, তাহলে ইকুয়েশন থেকে কিভাবে বিভব বের করবে সেটা এখানে দেখাচ্ছি আমরা এখন। ঠিক আছে, ওই কারণে আমরা ওই দুইটা পেজ ফাঁকা রাখছি। তাহলে আসো ভাই আমরা বিভব বের করব, তাহলে এটাকে এইদিকে গুণ করে দাও, তাহলে dv ইকুয়াল আসবে হচ্ছে মাইনাস ই ডট dr। তাহলে আমাদের আসে হচ্ছে dv ইজ ইকুয়াল হচ্ছে মাইনাস ই ডট dr। তাহলে হচ্ছে সুতরাং ইন্টিগ্রেশন অফ dv সমান সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ মাইনাস ই ডট dr। সবাই একটু খেয়াল করি ভাইয়া, সবাই একটু খেয়াল করি ভাই, আমরা তো dv দ্বারা কি বোঝাই? ক্ষুদ্র বিভব, তাই না? আমরা তো চাচ্ছি কি ফুল বিভবটা বের করতে, যার কারণে আমরা ইন্টিগ্রেশন করছি। এখন ইম্পর্টেন্ট হচ্ছে ভাইয়া ইন্টিগ্রেশনের লিমিটটা। সবাই একটু খেয়াল করি, আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টিগ্রেশনের লিমিটটা। আমরা প্রথমে মনে করো আমরা p বিন্দুর জন্য কাউন্ট করতেছি। হ্যাঁ, এখানে কোন এক জায়গায় আমরা লিখে দিলাম p বিন্দুর জন্য আমরা এগুলা হিসাব করতেছি। p বিন্দুর জন্য আমরা এখানে যে হিসাবগুলো করতেছি এগুলা হিসাব করতেছি আমরা p বিন্দুর জন্য, অর্থাৎ গোলকের বাইরের জন্য। কেউ বিভবের সংজ্ঞাটা একটু বলো তো ভাইয়া, বিভবের সংজ্ঞায় বস্তুটাকে কোথায় থেকে কোথায় আনতে বলছে? অসীম থেকে ক্ষেত্রে, অসীম থেকে ক্ষেত্রে। তার মানে এর আদি বা ইনিশিয়াল পজিশন কোথায়? অসীম। তাহলে দেখো তো ভাইয়া এটা কি দূরত্বের ফাংশন না? তাহলে দূরত্বটা ইনিশিয়ালি তার কোথায়? ইনফিনিটি। আর গত ক্লাসে আমরা পড়ছি ইনফিনিটিতে বিভব কত ভাই? 0। ক্ষেত্রের বাইরে বিভব কত? 0। দেখো ইনিশিয়াল লিমিটটা বুঝছি কিনা? তাহলে এটা হচ্ছে দেখো আমাদের দূরত্বের ফাংশন dr, তাহলে দূরত্বটা হচ্ছে ইনফিনিটি, dv মানে বিভব, তাহলে অসীমে বা ইনিশিয়াল অবস্থায় বিভবটা কত? 0। এখন এইখান থেকে তুমি কোথায় নিয়ে আসছো বস্তুটা? মনে করে এইখানে আছে, তাহলে দূরত্বটা আমরা নিয়ে আসলাম r, আর এইখানে r বিন্দুতে কোন একটা বিভব আছে মনে করলাম, সেটাকে আমরা ধরে নিলাম হচ্ছে v2। এখানে একটা বিভব আছে, তাহলে লিমিটগুলো বসাও। dv বলতে আমরা p বিন্দুর বিভবটাকে ধরে নিছি। p বিন্দুতে যে বিভবটা কোন একটা মান আছে আমরা তো জানি না কত, সেটাকে আমরা ধরে নিছি হচ্ছে v2। এখন আসো তো ভাইয়া আমরা বলো তো আমাদের টার্গেট হচ্ছে আমরা এই বিন্দুর জন্য প্রাবল্যটা বের করতেছি। তাহলে বলতো এই বিন্দুর জন্য প্রাবল্যের ইকুয়েশন আমরা আগে থিওরিটাতে বের করছি বাইরের জন্য, তাহলে সেই ইকুয়েশনটাই না আমরা এখানে বসাবো। তাহলে এই পাশে থাকবে আমাদের হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 থেকে vp dv সমান সমান মাইনাস ইন্টিগ্রেশন অফ ইনফিনিটি থেকে r। খেয়াল করো ভাইয়া e এর মানটা কত ছিল বাইরের জন্য? gm মাইনাস আছে একটা, মাইনাস gm ডিভাইডেড বাই কত ভাইয়া? r স্কয়ার ইনটু হচ্ছে dr। এখন খেয়াল করি ভাই আমাদের এই মাইনাসে মাইনাস চলে যাবে, এবং আমরা জানি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কনস্ট্যান্টগুলো বাইরে চলে আসে, তাহলে gm গুলোকে বাইরে নিয়ে আসো। তাহলে এই পাশে থাকবে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন অফ 0 থেকে vp dv সমান সমান হচ্ছে gm ইন্টিগ্রেশন অফ ইনফিনিটি থেকে স্মল r r ইনভার্স 2 dr। তো ফিজিক্সে আমরা ইন্টিগ্রেশনের একটা ফর্মুলা বারবার ব্যবহার করতেছি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx। এটা মানে হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 n প্লাস 1। তাহলে খেয়াল করতে এখানে n মানে কত ভাই? -2। তাহলে মনে মনে -2 এর সাথে 1 যোগ করো, তাহলে পাওয়ার কত হবে? -1 ডিভাইডেড বাই -2 প্লাস 1 কত হবে? -1। তাহলে আমরা এই লাইনটাকে যদি ভাইয়া এভাবে লিখি দেখো বুঝো কিনা। আর ইন্টিগ্রেশন অফ dv মানে কত রে ভাই? v। তাহলে এটা আসলে হচ্ছে 0 vp সমান সমান হচ্ছে gm ইন্টিগ্রেশন অফ মাইনাস 1 বাই r ইনফিনিটি আর কত জানো? r। দেখো এই লাইনটা বুঝো কিনা এটা পড়ে, যারা বুঝতে সমস্যা পায় সাইডে দেখাই দিচ্ছি, সমস্যা নেই, এদিকে খেয়াল করো। r ইনভার্স 2 কে ইন্টিগ্রেট করলে আসবে r টু দি পাওয়ার -2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1। তাহলে এখানে থাকে খেয়াল করো r ইনভার্স -1 ডিভাইডেড বাই -1, তাহলে এটা মানে -1 বাই r, অর্থাৎ এই লাইনটা ভাই ডাইরেক্ট লিখে দিচ্ছি। বুঝছো সবাই? বুঝতে সমস্যা হলে পাশে লিখে রাখো, মানে এত বড় ক্যালকুলেশন এখানে আর আনি নাই। তো ভাইয়া এই মাইনাসটাকে আমরা বের করে ফেললাম ক্যালকুলেশন জাস্ট সুবিধার জন্য। তাহলে এখানে থাকতেছে হচ্ছে v 0 vp, আর এই মাইনাসটাকে বের করে নিয়ে আসলাম gm। এখানে থাকে হচ্ছে 1 প্লাস r, এখানে হচ্ছে ইনফিনিটি, এখানে হচ্ছে r। কারণ মনে আছে লিমিট কিভাবে বসায় ফাংশনে? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে বসায় দাও ভাই, v এর জায়গায় একবার আপার লিমিট বসবে, তাহলে হবে হচ্ছে vp মাইনাস v এর জায়গায় একবার 0 বসবে, সমান সমান হচ্ছে মাইনাস gm
আর এর জায়গায় একবার আর বসবে মাইনাস 1/∞। তাহলে ফাইনালি এখান থেকে আসবে হচ্ছে ভিপি ইজ ইকুয়াল হচ্ছে মাইনাস জিএম ডট হচ্ছে 1/r। তাহলে সুতরাং ভিপি সমান সমান মাইনাস জিএম ডিভাইডেড বাই হচ্ছে আর। ফাইনালি আমরা ইকুয়েশনটা পেয়ে গেলাম। আমি কোনো যদি খেয়াল করে এত কষ্ট করে যে জিনিসটা করলাম এটা না করলেও হইতো, অন্তত গত ক্লাসে আমরা এটাই প্রুভ করছি। বিয়োগের রাশিমালাটা রেখে আসো বি ইকুয়াল মাইনাস জিএম বাই আর ছিল। কিন্তু ভাই আজকে বললাম এই ক্লাসটা ইম্পর্টেন্ট না আমি জানি, কিন্তু এই জিনিসগুলো যাতে পরবর্তী লাইফে দিলে ভাইয়ের গালি না দাও যে ভাই তো শিখায় না। ঠিক আছে, ভাইয়া সবসময় সেফ জোনে থাকার চেষ্টা করি, কারণ তখন দেখা যাচ্ছে ভাই তো শিখায় না। ওই কারণে আমরা শিখাই দিচ্ছি যে এগুলা গোলক নিয়ে কিভাবে কাজ করে। বুঝছি ভাই? ফাইনালি ইকুয়েশন তো একটাই আছে, ভিন্ন কিছু কিন্তু আসে না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের গোলকের বাইরে, ফাঁপা গোলকের বাইরের কোন বিন্দুতে ফাঁপা, কলেজে পড়াইছে এগুলা পড়াই না? আচ্ছা যাক, না পড়াইলে নাই, ঠিক আছে। বাইরে কোন বিন্দুতে বিভব, তাহলে ফাঁপা গোলকের বাইরের বইয়ে যেহেতু আছে শিখে যাবে। ফাঁপা গোলকের বাইরের কোন বিন্দুতে বিভব ভিপি ইজ ইকুয়াল হচ্ছে মাইনাস জিএম বাই আর। হ্যাঁ, পৃষ্ঠেরটা তো সহজ ভাই। পৃষ্ঠে কি করব আমরা, আর এর জায়গায় ক্যাপিটাল আর বসাই দিলেই চলে আসে। তাহলে আসো আমরা ফাঁপা গোলকের পৃষ্ঠে। আসো আমরা, আচ্ছা দেখো আমি কি লিখতেছি, আর যাদের হচ্ছে তারা লেখা হচ্ছে আবার কেন্দ্র হতে স্মল আর ইকুয়াল হচ্ছে ক্যাপিটাল আর দূরত্বে, অর্থাৎ গোলকের পৃষ্ঠে বিভব, এটাকে আমরা কিউপি পয়েন্ট ধরছি। তাহলে ভি কিউ সমান সমান হচ্ছে মাইনাস জিএম ডিভাইডেড বাই হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে আমাদের গোলকের পৃষ্ঠে বিভবটা হচ্ছে ভি কিউ ইকুয়াল হচ্ছে মাইনাস জিএম ডিভাইডেড বাই হচ্ছে আর। এটা হচ্ছে গোলকের পৃষ্ঠে। এখন কেউ জাস্ট আইডিয়া করে বলো তো ভাইয়া ভিতরে বিভবটা কত হতে পারে? আচ্ছা, অনেকে বলে ফেলছো এখান থেকে যে ই ইকুয়াল আমরা জানি কত, মাইনাস ডিভি বাই ডি আর। এটাই তো বিভব আর প্রাবল্যের সম্পর্ক। তাহলে এটা 0 হলে এটা কত হয়ে যাবে? 0। কিন্তু আসলে আমরা দেখি এটা 0 হয় কিনা। আসলে দেখো গোলকের অভ্যন্তরে বিভব, আমরা পরেরটা লেখা হচ্ছে গোলকের অভ্যন্তরে বিভব। আমরা আসো দেখি কি হয় গোলকের অভ্যন্তরে। তাহলে হচ্ছে গোলকের অভ্যন্তরে বিভব, ঠিক আছে, গোলকের অভ্যন্তরে বিভব। আসো তাহলে আমরা জানি ই ইকুয়াল হচ্ছে মাইনাস ডিভি ডিভাইডেড বাই হচ্ছে ডিআর। তাহলে আমরা জানি এটা হচ্ছে বিভব এবং প্রাবল্যের মধ্যকার সম্পর্ক, ই ইকুয়াল হচ্ছে মাইনাস ডিভি ডিভাইডেড বাই হচ্ছে ডিআর। তাহলে আগের মতো ভাই একটু আগে যেভাবে বিভব বের করছে এখন সেম একই প্রসেসে আগে। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে ডিভি ইজ ইকুয়াল হচ্ছে মাইনাস ই ডিআর। ডিভি ইজ ইকুয়াল হচ্ছে মাইনাস ই ডিআর। এখন খেয়াল করো ভাই, আমরা এখান থেকে বিভবটা বের করতে হলে একটু আগে দেখছো ভাই ফুল বিভব বের করতে হলে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিভি ইজ ইকুয়াল হচ্ছে ইন্টিগ্রেশন অফ মাইনাস ই ডিআর। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিভি ইজ ইকুয়াল হচ্ছে মাইনাস ই ডিআর। এখন সবাই খেয়াল করি ভাই, আমরা এই যে এই পয়েন্টটাতে বের করব। তাহলে একটা পয়েন্ট ধরলাম পৃষ্ঠে, অর্থাৎ তুমি যদি একটা পয়েন্ট পৃষ্ঠে ধরো দূরত্বটা কত? আর। তাহলে আমরা একটা পয়েন্ট ধরলাম পৃষ্ঠে, তাহলে দূরত্বটা, এই পৃষ্ঠের দূরত্ব থেকে তুমি ভিতরে ঢুকবা, তাহলে দূরত্বটা হচ্ছে এবারে স্মল আর। এবার তোমরা ভাইয়াকে একটু বলো তো ভাইয়া পৃষ্ঠের বিভব কত? এই যে আমরা বের করছি কত ভাইয়া? ভি কিউ। আর ভিতরে বিভবটা কত ভাইয়া? ভিএস। তাহলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে ভিএস। তাহলে লিমিটটা বসা ভাইয়া। তাহলে আমরা হচ্ছে একটা ধরলাম পৃষ্ঠ আর একটা হচ্ছে ভিতরে। এখন দেখো ভাইয়া কি আসে এখানে, ভি, এখানে আসবে হচ্ছে ভি কিউ, এখানে আসবে হচ্ছে ভিএস। তোমরা ভাইয়াকে একটু হেল্প করো ভাই,
বলতো আমরা যখন পি বিন্দুতে বিভব বের করছো ভাইয়া, একটু হেল্প করি ভাই। পি বিন্দুতে যখন বিভব বের করছো, প্রাবল্যের ইকুয়েশন কোনটা বসাইছো? বাইরের ইকুয়েশনটা। বাইরের জন্য যেটা ছিল তুমি কিন্তু মেইন সূত্র প্রমাণের ক্ষেত্রে ওইটা বসাইছো। এখন তুমি কোন বিন্দুর জন্য বের করতেছো? এস বিন্দুর জন্য। তাহলে আমরা প্রাবল্যের মান কত বসাবো? 0। তাহলে প্রাবল্যের মান বসবো হচ্ছে 0, কারণ ভিতরে প্রাবল্য হচ্ছে 0.dr। তাহলে বলো তো এই সাইড পুরাটা কত হয়ে গেল? 0। তাহলে এখানে থাকবে হচ্ছে বা vs মাইনাস হচ্ছে vq ইকুয়াল হচ্ছে 0 বা vs ইকুয়াল vq। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ এটা। কি আসছে কেউ বলতে পারবা? পৃষ্ঠে বিভব যা, ভিতরে বিভব তা। অর্থাৎ পৃষ্ঠে বিভব 10 ভোল্ট, ভিতরে বিভব কত? 10 ভোল্ট। তার মানে ফাঁপা গোলকের অভ্যন্তরে সকল বিন্দুতে বিভব পৃষ্ঠের বিভবের সমান। ফাঁপা গোলকের অভ্যন্তরে ফাঁপা গোলকের অভ্যন্তরে তরে যে কোনো বিন্দুতে বিভব এর পৃষ্ঠের বিভবের সমান। এর পৃষ্ঠের বিভবের সমান। তাহলে ফাঁপা গোলকের অভ্যন্তরে, এটা নোট আকারে লিখে রাখো, খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমাদের নোট হচ্ছে ফাঁপা গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে বিভব হচ্ছে এর পৃষ্ঠের বিভবের সমান। ফাঁপা গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে বিভব এর পৃষ্ঠের বিভবের সমান। এবার আসলে ভাই আমরা যা যা পড়ছি, কারণ এগুলো গোছায় না নিলে মনে রাখতে পারবো না, আমরা একটু কনক্লুশন টানি। এটা রাখ দরকার নেই। লেখা হচ্ছে ফাঁপা গোলক। তোমরা পরে পেজে লেখা একটু ফাঁপা গোলক, একটা চার্ট আঁকবো আমরা, ঠিক আছে? লেখা হচ্ছে ফাঁপা গোলক। ফাঁপা গোলক, ফাঁপা গোলক। আমরা হচ্ছে একটা ফাঁপা গোলক নিলাম। তাহলে আমরা কি কি করছি আমরা সেই জিনিসগুলো একটা চার্টে নিয়ে আসি, তাহলে আমাদের মনে রাখার সুবিধা হবে। এখানে হচ্ছে তিনটা কন্ডিশন করছি আমরা। এখানে করছি হচ্ছে r গ্রেটার দেন r, নিচে লেখা রাখো বাইরে। এই কথাটার দ্বারা বোঝাচ্ছি আমরা হচ্ছে বাইরে। তারপরে করছি হচ্ছে r ইকুয়াল হচ্ছে r, এটা দ্বারা বোঝাচ্ছি আমরা পৃষ্ঠে। আর সর্বশেষটা হচ্ছে r লেস দেন r, এটা দ্বারা বোঝাচ্ছি আমরা অভ্যন্তরে। ঠিক আছে? আমরা টোটাল 6টা সূত্র শিখছি, সবগুলোকে একটা চার্টে নিয়ে আসি, তাহলে আমাদের মনে থাকার সুবিধা হবে। তো এইদিকে নিলাম আমরা হচ্ছে প্রাবল্য, এইদিকে নিলাম হচ্ছে আমরা বিভব। বইয়ে যেহেতু আসে, পরীক্ষায় আসে না, ঠিক আছে? দিয়ে দিলে কি কইতে পারবা স্যার এটা দিছেন, তাই না? সো একটু গোছায় দিই আমরা। তোমরা একটু ভাইয়াকে তোমাদের খাতায় সবগুলা করা আছে, একটু দেখে ভাইকে একটু বলো। তো বাইরে মেবি প্রাবল্য সূত্র ছিল E ইকুয়াল হচ্ছে মাইনাস GM ডিভাইডেড বাই হচ্ছে স্মল r স্কয়ার। এটা ছিল হচ্ছে পৃষ্ঠে বলা হলে মাইনাস GM ডিভাইডেড বাই ক্যাপিটাল R স্কয়ার। আর অভ্যন্তরে প্রাবল্য E ইকুয়াল ছিল হচ্ছে 0। এরপরে বিভবের ইকুয়েশনটা ছিল V ইকুয়াল হচ্ছে মাইনাস GM ডিভাইডেড বাই হচ্ছে R। এই ক্ষেত্রে ছিল V ইকুয়াল হচ্ছে মাইনাস GM ডিভাইডেড বাই ক্যাপিটাল R। এই ক্ষেত্রে কি ছিল ভাইয়া? পৃষ্ঠের বিভব, কেন্দ্রের বিভব, অভ্যন্তরের বিভব। তাহলে আমরা এখানে একটু বাংলাও লিখবো এবং ইকুয়েশনটাও লিখবো যে পৃষ্ঠের বিভব ও অভ্যন্তরের বিভব সমান। বিভব সমান, তাহলে হচ্ছে V is equal হচ্ছে মাইনাস GM বাই ক্যাপিটাল R। সবাই একটু খেয়াল করো ভাইয়া, লেখো। এই যে 6টা সূত্র আমরা পড়াইছি ভাইয়া, এই 6টা সূত্র রিলেটেড ম্যাথ আমাদের ফার্স্ট পেপার বইয়ে কোনো বইয়ে খুঁজে পাই নাই বা নাই। কিন্তু যেহেতু এই টপিকটা ভাইয়া বলছি কার সাথে মিল আছে, স্থির তড়িতের সাথে মিল আছে, ওইখান থেকে একটা এক্সাম্পলকে আমরা এমন করে বানায় নিয়ে আসছি। আমরা করাবো এক্সাম্পলটা।
তোমরা একটু লাস্টের যে কন্ডিশনটা আছে এটাই হচ্ছে একটু বুঝার ব্যাপার। স্থির তড়িতে গেলে এই অঙ্কগুলো আসলে তোমরা দেখবা, বলতো ভাইয়া তোমাকে বলা হবে মনে করে একটা গোলক, দেখো একটু পরে আমরা দেখবো, মনে করলাম একটা গোলকের ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার, গোলকের ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার। তোমাকে বলছে ভাইয়া 0.5 মিটার দূরত্বে বিভব কত। এখন ইকুয়েশনে কি আমরা gm বাই 0.5 ব্যবহার করব নাকি v ইকুয়াল মাইনাস gm বাই 1 ব্যবহার করব? 1 এটাই হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। বলবে 0.5 কিন্তু ব্যবহার করতে হবে কত? 1, কারণ ভিতরে বিভব যা সেটা অভ্যন্তরে বিভবের সমান। দেখো ইকুয়েশন দেখো ভাইয়া কি লিখছি ভাইয়া, পৃষ্ঠের জন্য যেটা ব্যবহার করবা এই ক্ষেত্রে সেমটাই ব্যবহার করতে হবে। কোন নীতি করে কেউ কিন্তু 0.5 ব্যবহার করতে পারবে না, করলে অঙ্ক বুঝতে পারছি। এই অঙ্কটা কিন্তু স্থির তড়িতের জন্য হাই ভোল্টেজ একটা ম্যাথ, সেটা আমরা এখানে নিয়ে আসছি, আমরা পড়াই দেব, বুঝছি ভাইয়া। তার মানে বলবে ভিতরে কিন্তু ব্যবহার করতে হবে কোথায় ভাইয়া? পৃষ্ঠের দূরত্বটা, পৃষ্ঠের দূরত্বটা ব্যবহার করতে হবে। একটু লিখে নাও সূত্রগুলা। না ওটার জন্য তো প্রমাণ করলাম ওই বিন্দুটা পৃষ্ঠের কাছে। এবার আসো ভাই আমরা লেখচিত্র, লেখচিত্র এই 6টার আমরা এখন লেখচিত্র আনবো, 6টার একসাথে নিয়ে আসবো। এখন লেখচিত্র, ঠিক আছে? আমরা যদি লেখচিত্রগুলো আসে, লেখা মুখলাম লেখচিত্র লেখে প্রথমে লেখা হচ্ছে বিভব। আমরা প্রথমে বিভবের লেখচিত্রটা আঁকি। লেখচিত্র লেখে 1 নাম্বারটাও দিয়ে লেখা হচ্ছে বিভব। আমরা প্রথমে বিভবেরটা আঁকি। এই মশলাটাকে তো বুঝবো। আচ্ছা এই যে ওটা দেখে লেখা ভাইয়া। তাহলে আমরা প্রথমে লেখা হচ্ছে বিভব। তার আগে তোমরা বিভবের গতদিন যে লেখচিত্রটা পড়াইছিলাম সেটা আগে একটু ভাইয়া মনে করাই দিই। বিভবের গতদিনের লেখচিত্রটা ভাইয়া যতটুকু মনে ছিল এরকম একটা লেখচিত্র ছিল, তাই না? গত নিচ দিয়ে কেন ছিল? মাইনাস। নিচ দিয়ে ছিল হচ্ছে বিভব মাইনাস, আর বিভব হচ্ছে স্কেলার রাশি, সো তার মাইনাসটা কাউন্ট হবে, তার মাইনাসটা কাউন্ট হবে। তার সময় আমরা যদি এবার লেখচিত্রটা আঁকি, তাহলে আমরা মনে করলাম এই বরাবর আমরা নিলাম হচ্ছে বিভব, এই বরাবর আমরা নিলাম হচ্ছে বিভব, আর এই বরাবর নিলাম হচ্ছে আমরা স্মল আর, যেটা হচ্ছে দূরত্বটা। আমরা তাহলে আমরা এই বরাবর নিলাম হচ্ছে বিভব আর এই বরাবর নিলাম হচ্ছে দূরত্ব। আর এইখানে আমরা ডট ডট দিয়ে, এখানে আমরা ডট ডট দিয়ে আমরা দেখালাম হচ্ছে এই পয়েন্টটাকে স্মল আর ইকুয়াল হচ্ছে ক্যাপিটাল আর। তার মানে বলো তো ভাইয়া এই পয়েন্টটা কি বোঝাচ্ছে? পৃষ্ঠ। এই পয়েন্টটা বোঝাচ্ছে হচ্ছে পৃষ্ঠ। আর এখানে যেহেতু দূরত্ব দেখাচ্ছে, আমরা সকল দূরত্ব কোথায় থেকে মাপবো? কেন্দ্র থেকে। তার মানে অবশ্যই এই পয়েন্টটা হচ্ছে কি কেন্দ্র। তাহলে এই যে ফিগারটা আছে আমরা বোঝার জন্য একটু লিখি, এটা হচ্ছে আমাদের পৃষ্ঠ, বাট পরীক্ষা আসলে এভাবে না লিখলেও হবে। আর এটা হচ্ছে বাইরে, আর এই অংশটা আমরা বোঝাচ্ছি ভিতরে। তার মানে এই দাগের ভিতরের অংশটা আমরা বোঝাচ্ছি গোলকের ভিতরে, আর এই দাগের বাইরের অংশটা বোঝাচ্ছি গোলকের বাইরে। এখন তুমি বলো তো ভাইয়া, বিভবের জন্য আমরা একটু আগে প্রুভ করছি যে ভিতরের বিভব আর পৃষ্ঠের বিভব কি থাকে? সেম থাকে। তার মানে দেখো তো ভাইয়া বিভবের মানটা পৃষ্ঠ পর্যন্ত কোনো চেঞ্জ হয় না। আমাদের বইয়ের চিত্রটা নাই, কিন্তু ভাইয়া এঁকে দিচ্ছে, একটু খেয়াল করো। তাহলে সবাই খেয়াল করো তো ভাইয়া, এই যে বিভবের মানটা কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত কি থাকতেছে ভাই? সেম। কারণ আমরা এটাই তো প্রমাণ করছি যে অভ্যন্তরে বিভব কার বিভবের সমান? পৃষ্ঠের বিভবের সমান। এরপরে ভাইয়া পৃষ্ঠের পরে যে ইকুয়েশনটা আছে সেটা আবার কত ভাই? ইকুয়াল মাইনাস জিএম বাই আর। তাহলে ব্যস্তানুপাতিক রিলেশন। তাহলে এরপরে লেখচিত্রটা হচ্ছে, বুঝা গেল ভাই? এই হচ্ছে আমাদের লেখচিত্র। তাহলে সবাই একটু খেয়াল করি, কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত একটা স্ট্রেট লাইন, কারণ কি বিভবের মানে কোনো চেঞ্জ হবে না। এরপরে ভাইয়া বাইরের অংশের সাথে সম্পর্কটা কি বিভবের ভাইয়া? ব্যস্তানুপাতিক, কিন্তু নেগেটিভ ব্যস্তানুপাতিক, যার কারণে এটা হচ্ছে বেড়ে যাচ্ছে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের লেখচিত্রটা। এখানে পুরোটা আঁকো ভাই, আবার বলে দিচ্ছি। পুরোটা আঁকো ভাই, আবার বলে দিব। সব সেটআপ নষ্ট, কথা বুঝির উপর যায় না। বোতলে পানি আছে?
আচ্ছা যাক ভাই সবাই একটু এদিকে আরেকবার লেখচিত্রটা একটু বুঝাই আমরা। তো আমরা একটু আগে প্রমাণ করছিলাম যে গোলকের পৃষ্ঠে বিভব আর অভ্যন্তরে যে কোনো বিন্দু বিভব কি হয় সেম হয়। তাহলে মনে করলাম ভাই আমার পৃষ্ঠ বরাবর, এটাই তো পৃষ্ঠ না, তাহলে পৃষ্ঠ বরাবর বিভবের একটা মান আছে, সেই মানটা আমি মনে করলাম এখানে। এখন কেউ বলো তো ভাই আপনি এখানে বুঝলেন কেমনে, ওই মানটা তো এখানেও থাকতে পারো, কারণ কি বিভব অলওয়েজ কি হয় নেগেটিভ হয়। তাহলে বিভবটা যেহেতু অলওয়েজ নেগেটিভ হয়, তাহলে পৃষ্ঠ বরাবর একটা বিভব আছে, সেটা কত আমি জানি না, আমি মনে করলাম এরকম একটা মান তাহলে এখানে। তাহলে কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত বিভবের মান কি থাকবে অলওয়েজ সেম থাকবে। এরপরে পৃষ্ঠের বাইরের সম্পর্কটা কি, পৃষ্ঠের বাইরের সম্পর্ক হচ্ছে বিভবের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে আমরা জানি ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে আয়তাকার অধিবৃত্ত শেপে এটা হ্রাস পায়, কিন্তু ভাই এখানে একটা মাইনাস থাকার কারণে এটা উল্টা যাবে, আয়তাকার অধিবৃত্ত আকারে এটা কি হবে বৃদ্ধি পাবে। তাহলে এই যে দেখো আয়তাকার অধিবৃত্ত আকারে এটা কি করতেছে বৃদ্ধি পাচ্ছে, বুঝতে পারো? আচ্ছা তাহলে পরে লেখচিত্রটা লেখো প্রাবল্য। আসলে আমরা প্রাবল্য লেখচিত্রটা আঁকি। তাহলে ভাইয়ের জন্য তো সোজা, তোমরা আবার আঁকো। আমরা এদিকে নিয়ে আসলাম এখন প্রাবল্য, এদিকে নিয়ে আসলাম প্রাবল্য, আর বাকিগুলো যা আছে তার চিত্রগুলো মুছে দিই। ঠিক আছে, এই হচ্ছে আমরা প্রাবল্য আঁকবো। তাহলে এটা হচ্ছে ভিতরে, এটা হচ্ছে আমাদের পৃষ্ঠ, আর এটা হচ্ছে বাইরের অংশটা আমরা বুঝাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ভিতরে, এটা হচ্ছে পৃষ্ঠ, আর এটা হচ্ছে বাইরে। তো ঘটনা কি হবে তোমরা নিজেরাই পারবে। ভাইয়া এই অংশে কি কোনো প্রাবল্য থাকে না, না, এই অংশে কোনো প্রাবল্য থাকে না। তার মানে পৃষ্ঠে আসা পর্যন্ত কোনো প্রাবল্য নাই, পৃষ্ঠে একটা প্রাবল্য আছে। তাহলে সেই প্রাবল্যটাকে আমরা দেখাইলাম এরকম একটা মান, মনে করলাম এখানে প্রাবল্য আছে। এরপরে খেয়াল করো পৃষ্ঠের থেকে যখন বাইরে যাবা প্রাবল্যের ইকুয়েশনটা ছিল এরকম, E ইকুয়াল হচ্ছে -gm/r²। যদিও এই মাইনাসটা বলতে এটা কি আর বিভবের মতো মাইনাস বোঝায় না, এটা আকর্ষণ বোঝায়, তাহলে আমি এই মাইনাসটা সরায় দিলাম। তাহলে প্রাবল্যের সাথে বাইরের জন্য সম্পর্কটা কি বর্গের ব্যস্তানুপাতিক, তার মানে এটাও কি হবে আয়তাকার অধিবৃত্ত হবে। তাহলে এরপরে হচ্ছে লেখচিত্রটা হচ্ছে এরকম হিসেবে হবে। তাহলে এই হচ্ছে আমাদের লেখচিত্র। না এমনি দেখেন আমাকে তালের সাথে চলে গেছে এইখান থেকে, হ্যাঁ ও আচ্ছা এখানে না, এখানে তো কিছু নাই, সো এটা ফাঁকা থাকবে। এই ফাঁকা দ্বারা বোঝাচ্ছে এখানে কোনো প্রাবল্য নাই। আর তুমি যদি এরকম একটা ডট ডটও দিয়ে দেয় কথা মানে হয়তো তুমি কিছু বুঝাচ্ছ বুঝাবে, সো আমরা এখানে কিছুই দেওয়া যাবে না যে এখানে কিছু নাই। তাহলে এই অংশে আমাদের কোনো প্রাবল্য নাই, প্রাবল্যটা আছে পৃষ্ঠে, এবং পৃষ্ঠ থেকে এরপরে কি হচ্ছে ভাইয়া কমতে শুরু করছে। তাহলে এটা ছিল আমাদের ফাঁপা গোলক ভাইয়া। ফাঁপা গোলক বুঝলে লিরেটটা বোঝা ইজি, ওই কারণে আগে আমরা ফাঁপাটা পড়াইছি। তা আসলে এবার আমরা লিরেটে যাই। বিভবের মাইনাসটা মাইনাসই বোঝায়, মানে সেটা যদি স্কেলার রাশি তাহলে ঋণাত্মক মান বোঝায়, কিন্তু প্রাবল্যের যে মাইনাস সেটা আকর্ষণ বোঝায়। আচ্ছা সবাই এবার 2 নাম্বার লেখো নিরেট গোলক। ঠিক আছে, আমরা হচ্ছে নিরেট গোলক এবার আসি। এটা হচ্ছে মুসলাম, তাহলে লেখা হচ্ছে নিরেট গোলক। নিরেট গোলক আমরা প্রথমে শিখব হচ্ছে প্রাবল্য। আমরা নিরেট গোলকের জন্য প্রথমে শিখব হচ্ছে প্রাবল্য। একটা নিরেট গোলক আঁকি ভাই আমরা, এটি হচ্ছে আমাদের একটা নিরেট গোলক। এই হচ্ছে আমাদের একটা নিরেট গোলক। তো এই গোলকের জন্য আমরা হচ্ছে 3টা কন্ডিশনে প্রাবল্য, বিভব আর হচ্ছে এগুলা বের করব। তাহলে আমরা এটা হচ্ছে নিরেট গোলকের কেন্দ্র, আর এখানে একটা পয়েন্ট নিলাম যে পয়েন্টটা আমাদের আগে ছিল P। তাহলে এখান থেকে এই ডিসটেন্সটা হচ্ছে আমাদের r, স্মল r গ্রেটার দেন হচ্ছে ক্যাপিটাল R। আর এখানে একটা পয়েন্ট নিলাম আমরা Q, এটা দ্বারা আমরা বুঝাচ্ছি হচ্ছে পৃষ্ঠে। আর একটা পয়েন্টকে আমরা দেখাচ্ছি এখানে, যে পয়েন্টটা হচ্ছে S নিয়ে আমাদের অনেক কাজ আছে এখানে, আমরা S নিয়ে পরে দেখব। আমরা আগে হচ্ছে বাইরে আর পৃষ্ঠে দেখব।
বলতো বাইরে আর পৃষ্ঠের হিসাব তো সোজা, তাই না ভাই? বাইরে আর পৃষ্ঠের হিসাব সোজা। তাহলে আমরা আগের মতো ধরি গোলকের ভর ও ব্যাসার্ধ যথাক্রমে ক্যাপিটাল এম ও ক্যাপিটাল আর। তো ভাই তোমরা নিজেরাই পারবা, বলো তো ভাই এটা হচ্ছে যে একটা গোলক হয়, গোলকের সকল ভর কোথায় থাকবে? কেন্দ্রে। তাহলে আগের মতো আমরা সকল ভরকে হচ্ছে কেন্দ্রে পুঞ্জীভূত বিবেচনা করলাম। এম গোলকের সম্পূর্ণ ভর হচ্ছে গোলকের কেন্দ্রে আছে। তাহলে এবার তুমি পুরো গোলকটাকে ভ্যানিশ করে দাও। পুরো গোলকটাকে যদি আমরা ভ্যানিশ করি তাহলে আগের মতো হিসাব, বিন্দু ভরের বস্তুর জন্য এখানে কত প্রাবল্য ছিল, তাহলে হচ্ছে আসো আমরা যে এখন গোলকের কেন্দ্র হতে আর দূরত্বে আর গ্রেটার দেন ক্যাপিটাল আর, অর্থাৎ বাইরের কোন বিন্দুতে প্রাবল্য ইকুয়াল হচ্ছে মাইনাস। সবাই একটু খেয়াল করে ভাইয়া, এই পুরা গোলকটাকে আমি ভ্যানিশ করে দিলাম, ভ্যানিশ করে গোলকের ভরটাকে নিয়ে আসলাম এই পয়েন্টে, আর আমরা চাচ্ছি এই পয়েন্ট থেকে একটা দূরত্বে পি বিন্দুতে প্রাবল্যটা বের করতে, আর এই দূরত্বটা দেওয়া আছে আর। তাহলে বলতে ভাই একটা বিন্দু ভরের বস্তুর জন্য এই প্রাবল্যের ইকুয়েশনটা ডিরেক্ট হবে, তাই না? কারণ কি এখন সকল ভর তো কেন্দ্রে আছে। তাহলে আমরা ই ইকুয়াল লিখতে পারি হচ্ছে মাইনাস জিএম ডিভাইডেড বাই হচ্ছে স্মল আর স্কয়ার। তাহলে এই হচ্ছে আমাদের গোলকের বাইরের কোন বিন্দুতে প্রাবল্য, ই ইকুয়াল হচ্ছে মাইনাস জিএম বাই আর স্কয়ার। এবং আজকে দেখবা 3 নাম্বার স্টেজটাতে গেলে আমরা আরেকটা ব্যাখ্যার অ্যানসার পেয়ে যাব। সেটা হচ্ছে মনে আছে কিনা, যখন আমরা কবরের ভিতরে বা পৃথিবীর অভ্যন্তরে অভিকর্ষজ ত্বরণ বের করছিলাম, উপরের অংশ বাদ দিয়ে দিছিলাম না? কেন বাদ দিয়ে দিছি সেটার অ্যানসার আজকে এখানে পাবো। ওইখানে আমরা সহজে বলছিলাম যে যেহেতু তুমি এখানে আছো তাহলে এরকম গোলকটা তোমার জন্য কাউন্ট হবে, উপরের অংশ হবে না। উপরের অংশ কেন হবে না তার অ্যানসারটা আজকে এই 3 নাম্বার স্টেজে গেলে পাবো। বুঝতে পারছি ভাই? অর্থাৎ এগুলোর ভিতরে সুন্দর সুন্দর জিনিসগুলো ব্যাখ্যা আছে। তাহলে আচ্ছা যাই হোক, আমরা এটা গেল। এবার আসো আমরা কিউ বিন্দুতে একদম ইজি। তাহলে কিউ বিন্দুতে যদি আসি আমরা, কিউ বিন্দু হচ্ছে আর ইকুয়াল হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে এই বিন্দুটাতে যদি আমরা আসি আর এক্সটা হচ্ছে ডটে লিখে দিলাম আর লেস দ্যান হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে আসো ভাই আমরা এবার কিউ বিন্দুতে আসি। তাহলে হচ্ছে আবার আর ইকুয়াল হচ্ছে আর দূরত্বে, অর্থাৎ গোলকের পৃষ্ঠে প্রাবল্য ই ইকুয়াল হবে হচ্ছে মাইনাস জিএম ডিভাইডেড বাই হচ্ছে আর এর জায়গায় ক্যাপিটাল আর, তাহলে হচ্ছে আর স্কয়ার। তাহলে আমরা গোলকের পৃষ্ঠে এবং গোলকের বাইরে পেয়ে গেছি। আমাদের এই এখানে 3 নাম্বারটা একটু ইম্পর্টেন্ট তো না, একটু বুঝার আছে। আমরা 3 নাম্বারটা একটু যাই, প্রথম দুটো শেষ করে। স্যার একবার বলতেছে মানে অভিনয়ের সকল মান পর্যন্ত আমার পুরো পৃষ্ঠ মানে কল্পনা করতেছে কোন জায়গায়? মানে একবার বলতেছে না অভিনয়ের সকল মান আছে, আমার বলতেছে যে পুরো বস্তুটা আবার তুলনা করতেছে, আবার বলতেছে কোন জায়গায়? এখানে না আগেরটা? পৃষ্ঠের মধ্যে কি বিন্দুতে? হ্যাঁ, তাহলে যে ওইটাই তো, এই যে এই বিন্দু থেকে আর দূরত্বের কত হবে? জিএম বাই আর স্কয়ার। এই যে একটা বিন্দু ভরের বস্তু, তাহলে এই বিন্দু ভরের বস্তু থেকে আর দূরত্ব, আর এর মানে এখন ক্যাপিটাল আর, তাহলে বসালে জিএম বাই আর স্কয়ার। একবার কল্পনা করতেছে যে দুই ক্ষেত্রে তো সেম হলো না, এই যে ভরটা এখানে আছে, তাহলে এই ভর থেকে আর দূরত্বে, তাহলে আর দূরত্বের সূত্র কি এটা? তাহলে এখনো তো দেখো আর দূরত্বেই আছে, তো তাহলে আর এর জায়গায় জাস্ট ক্যাপিটাল আর বসাইছে, ভর তো তোমার কেন্দ্রে গেছে, এই যে দূরত্বটা কোথায়? আর থেকে পৃষ্ঠে সকল ভর ওইখানে কেন্দ্রে গেছে। আচ্ছা ভাই আসো, তো ফাঁপা গোলক আর গেট গোলক আমরা পার্থক্য করতেছি না। কোনটা? ফাঁপা গোলক আসবে পার্থক্যটা এখনই আসবে, 3 নাম্বারটাই আসবে। দেখো এবার আসো ভাইয়া, তোমরা অভ্যন্তরে লেখো হচ্ছে অভ্যন্তরে, ছবিটা একটু সুন্দর করে আঁকো অভ্যন্তরে লেখে, কারণ ওইটাতে একটু কয়েকটা ছবি আঁকা লাগবে। আমরা এগুলো মুছে দিলাম। আমরা মনে করলাম হচ্ছে এস বিন্দুতে হচ্ছে আমরা প্রাবল্যটা এখন বের করতে যাচ্ছি। তাহলে এস বিন্দুতে আমরা হচ্ছে প্রাবল্যটা বের করতে চাচ্ছি। না, দেখি কি হয়। তাহলে আমরা এই এস বিন্দুতে এখন প্রাবল্য বের করব। সবাই টপিকের নাম লেখা হচ্ছে গোলকের অভ্যন্তরে
এস বিন্দুতে, টপিকের নাম লিখবো হচ্ছে গোলকের অভ্যন্তরে এস বিন্দুতে প্রাবল্য, আর লেখে এই চিত্রটা গোলকের অভ্যন্তরে এস বিন্দুতে প্রাবল্য লেখে হচ্ছে আমরা এই ফিগারটা আঁকার পরে ভাইয়া ওই যে তোমার কথা মনে আছে কিনা পৃথিবীর কথা চিন্তা করো ভাই, পৃথিবীর নিচে যখন তুমি নামছো তুমি যে পয়েন্টে ছিল ওই পয়েন্ট বরাবর একটা গোলক আঁকছি না, আমরা ওইটাও আঁকি। তাহলে আমরা এই বরাবর তুমি যেখানে আছো তাকে আমরা ধরে একটা গোলক আঁকলাম, অর্থাৎ তুমি এইরকম একটা গোলকের পৃষ্ঠে আছো। এখন আমরা ওই দিন দেখাইছিলাম যে উপরের অংশটা বাদ চলে যায়, তাই না? আজকে দেখবো আসলে এটা অ্যাকচুয়ালি বাদটা কিভাবে যায়, ঠিক আছে? অর্থাৎ তুমি এরকম একটা গোলকের পৃষ্ঠে আছো, এখন তুমি হচ্ছে এস বিন্দুতে আছো, এই কথার মানে হচ্ছে তুমি এরকম একটা গোলকের পৃষ্ঠে আছো। ভাইয়া এই গোলকটাকে আমি ভেঙে দুইটা গোলক যদি বানায় ফেলি, দেখো তো এই গোলকটাকে ভেঙে আমি দুইটা গোলক বানাইলাম। একটা গোলক হচ্ছে এরকম, একটা গোলক হচ্ছে এরকম, ঠিক আছে? একটা গোলক হচ্ছে আমাদের এরকম। বলতো মাঝখানে লালটা সরাই ফেললে বাইরেটা এরকম হবে না? আর মাঝখানে লালটাকে এখানে নিয়ে আসলাম, লাল কলম দিয়ে কি জায়গা নাই, তাহলে আমরা এই যে লালটাকে এখানে নিয়ে আসলাম। আচ্ছা, মাঝখানে লাল অংশটাকে বাইরে খুলে ফেললাম। তাহলে এবার তুমি বলো তো ভাইয়া, যে এস পয়েন্টটা আছে সেই এস পয়েন্টটাকে যদি ভাইয়া দেখাই, এস পয়েন্ট আমরা এরকম কোন একটা পয়েন্টে ধরছিলাম এস, তাহলে এসটাকে এখানেও যদি দেখাই এখানে এস, তাহলে বলো তো ভাইয়া এস পয়েন্টটা লাল গোলকের জন্য কোথায় আছে? কিন্তু ভাইয়া সাইডের যে গোলকটা আছে তার জন্য ভিতরে, তার জন্য আছে কি ভিতরে। তাহলে আবার বলো তো ভিতরে প্রাবল্য কত হয় রে ভাই? 0। তার মানে এটার যে প্রাবল্যটা এটা তোমার এখানে যখন আসো তোমার উপর কাজ করে না। তোমার মনে আছে কিনা পৃথিবীর জন্য কোন স্থানের মহাকর্ষীয় প্রাবল্য ওই স্থানের অভিকর্ষজ ত্বরণের সমান? মনে আছে না ভাই? আমরা এটা প্রুভ করছিলাম। তার মানে তুমি পৃথিবী ঘুরে যখন ভিতরে চলে আসো উপরের অংশের জন্য তোমার উপর কি কাজ করে না ভাইয়া? অভিকর্ষজ ত্বরণ কাজ করে না, কাজ করে কোনটার উপর ভাইয়া? তুমি যে পৃষ্ঠের উপর দাঁড়ায় আছো তার জন্য। ওই কারণে আমরা গতদিন ওই উপরের অংশটা বাদ দিয়ে দিছিলাম, বুঝা গেছে? তাহলে আসো ভাইয়া আমরা যদি এখানে আসি, তাহলে এস বিন্দুতে প্রাবল্য ই সমান সমান হচ্ছে ES1 প্লাস হচ্ছে ES2। বুঝার জন্য আমরা একটু দিলাম আর কি, এটাকে মনে করলাম আমরা S1 আর এটাকে ধরলাম S2, জাস্ট আমরা বুঝার জন্য এগুলা নাম দিছি। একটা স্ফিয়ার বা গোলককে আমরা নাম দিছি S1 আর একটা স্ফিয়ার বা গোলককে আমরা নাম দিছি হচ্ছে S2। তাহলে এটার জন্য একটা প্রাবল্য প্লাস হচ্ছে এটার জন্য একটা প্রাবল্য, এস বিন্দু যেহেতু দুইটা গোলকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এইখানে যদি আসি ভাইয়া, তোমরা ভাই এটা একটু হেল্প করবা ভাই। এই যে গোলকটার কেন্দ্র, এই গোলকের কেন্দ্র হতে এটা কত দূরত্বে আছে ভাইয়া? স্মল r দূরত্বে। এখন আমার প্রশ্ন হচ্ছে, তোমরা এই ক্যালকুলেশন অলরেডি জানো ভাইয়া, আমাদের এই ক্ষেত্রে ভর কি পুরা গোলকটার ভর নাকি শুধু স্মল r এর ভর? স্মল r এর ভর। তাহলে ভরটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে সেই ভরটাকে আমি ধরে নিলাম হচ্ছে m প্রাইম। তাহলে কেউ ভাই একটু বলো তো এখানে ES1 এর জায়গায় কত লিখবো ইকুয়েশনটা? মাইনাস gm প্রাইম ডিভাইডেড বাই r স্কয়ার প্লাস এই যে বুঝার ব্যাপারটা এখানে বলতে S2 এর জন্য এটা কি গোলকের অভ্যন্তরে, তাহলে এখানে কত আসবে? 0। তাহলে এখানে একটু লিখে রাখো ES2 ইকুয়াল 0 হবে, কারণ ইহা S2 গোলকের, S2 গোলক না লেখে আমরা সুন্দর S2 কি গোলক বলতে নিরেখ না ফাপা? ফাপা। S2 ফাপা গোলকের অভ্যন্তরে। তাহলে আমাদের হচ্ছে এটা 0, কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের S2 ফাপা গোলকের অভ্যন্তরে আছে। তাহলে খেয়াল করো ফাইনালি আমাদের চলে আসে হচ্ছে মাইনাস gm প্রাইম ডিভাইডেড বাই হচ্ছে r স্কয়ার। তাহলে এই হচ্ছে আমাদের ইকুয়েশনটা। কিন্তু এই জিনিসটা এখানেও শেষ হয়ে হয় না, কারণ কি ভাই তুমি কি m প্রাইম জানো না? তাহলে তোমাকে গোলকটা ভর কাউন্ট করতে হবে, মনে আছে কিনা? ওই যে রো দিয়ে। তাহলে আসলে আমরা এই বড় গোলকের ঘনত্ব ব্যবহার করে আমরা ছোট গোলকের হচ্ছে ভরটা বের করব। তাহলে আসলে এখন ধরি বড় গোলকের ঘনত্ব রো ইজ ইকুয়াল হচ্ছে রো ইকুয়াল কত ভাই? m/v, তাই না? ক্যাপিটাল M ডিভাইডেড বাই ক্যাপিটাল V। তাহলে এখানে m
ভি মানে হচ্ছে 4/3 পাই। সবাই একটু খেয়াল করো তো ভাইয়া, আমরা বড় গোলকের জন্য কাউন্ট করতেছি, তার মানে এখানে যে আয়তনটা এটাও কার বড় গোলকের, তাহলে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব হবে, ক্যাপিটাল আর কিউব। তাহলে এটাকে উল্টায় দাও, তাহলে আসবে হচ্ছে 3m ডিভাইডেড বাই 4 পাই ক্যাপিটাল আর কিউব। তাহলে আমরা হচ্ছে যে বড় গোলকটা আছে সেই বড় গোলকের ঘনত্বটা পেলাম। এখন তোমরা জানো ভাইয়া বড় গোলকের ঘনত্ব যা আমাদের ছোট গোলকের ঘনত্ব কি হবে, সেম হবে। তাহলে আসলে আমরা এই ঘনত্বটাকে ব্যবহার করে ছোট গোলকের ভর বের করি। তাহলে হচ্ছে আবার S1 গোলকের ভর m প্রাইম সমান সমান হচ্ছে রো v প্রাইম। খেয়াল করো আমরা এখানে রোটা দুটারই সেম থাকবে, যার কারণে রো নিলাম, আর ভি প্রাইম বলতে আমরা বুঝাচ্ছি ভাইয়া ছোট গোলকটার আয়তন। তাহলে ছোট গোলকটার আয়তন বসাও ভাইয়া রো 4/3 পাই, ছোট গোলকের আয়তন হচ্ছে স্মল আর ব্যাসার্ধ, তাহলে হচ্ছে স্মল আর কিউব। তো এইবার তুমি ভাইয়া রো এর মানটা বসাও। আমরা যদি এবার রো এর মানটা বসাই তাহলে এখানে আসবে হচ্ছে 3m ডিভাইডেড বাই হচ্ছে 4 পাই ক্যাপিটাল আর কিউব ইনটু হচ্ছে 4/3 পাই স্মল আর কিউব। তাই কাটাকাটি খেলো, 4 4 কাটা, 3 3 কাটা, পাই পাই কাটা, তাহলে এখানে থাকে হচ্ছে ক্যাপিটাল M স্মল আর কিউব ডিভাইডেড বাই ক্যাপিটাল আর কিউব। তাহলে দেখো আমাদের কাজ ছিল ছোট গোলকটার ভর বের করা বড় গোলকটার মাধ্যমে, কারণ কি পরীক্ষায় কি তোমাকে ছোট গোলক দিবে না, তোমাকে তো দিব কি বড় গোলকটা। তাহলে আমরা ছোট গোলকের ভরটাকে বড় গোলকের ভরের মাধ্যমে বের করে নিয়ে আসলাম। এবার এই মানগুলা এনে তুমি এটাকে দরকার হলে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখো, এই 1 নাম্বার ইকুয়েশনে মানটা বসায় দাও। এখানে ভি প্রাইম কেন দিব, কথাটা সমান না ভি তো হচ্ছে বিভব না, তা আয়তন, এটা হচ্ছে আয়তন বোঝাচ্ছে ছোট গোলকটার আয়তন। তাহলে ছোট গোলকের ভর মানে ঘনত্বই তো ছোট গোলকের আয়তন। তো ভাই 1 নং এ এই মানগুলা বসাও। তাহলে আমরা 1 নং এ মানগুলা বসাও, ঠিক আছে। 1 নং এ আমরা মানগুলা যদি বসাই তাহলে হচ্ছে 1 নং এ মান বসিয়ে, তাহলে 1 নং এ মান বসালে আমাদের আসবে হচ্ছে এই যে এখানে ইকুয়েশনটা আসছে মাইনাস জি ভাগ আর স্কয়ার ইনটু হচ্ছে n স্মল আর কিউব ডিভাইডেড বাই হচ্ছে ক্যাপিটাল আর কিউব। কাটাকাটি খেলো ভাইয়া, এই যে স্মল আর স্কয়ারের সাথে আর কিউব কাটা যাবে, তাহলে ফাইনালি ইকুয়েশনটা থাকবে মাইনাস gm স্মল আর ডিভাইডেড বাই হচ্ছে আর কিউব। তাহলে এটা হচ্ছে আমাদের একটা নিরেট গোলকের অভ্যন্তরে প্রাবল্য। এগুলো কখনো লাগে না, তারপর মুখস্থ রাখবো যে ইকুয়েশন আকারে আছে, কখনো আসে না আজ পর্যন্ত পরীক্ষায়, তাই বলে আসবে না সেটা ভাইয়া বলতে পারি না। এখন ভাইয়াকে বলো তো ভাই আমাদের বইয়ে যে লাইনটা লেখা আছে, এবার বলো তো ওই লাইনটা সত্য না মিথ্যা? বইয়ে লেখা আছে গোলকের অভ্যন্তরে প্রাবল্য শূন্য, না সেটা মিথ্যা। ফাঁপা গোলক, সেটা অ্যাকচুয়ালি কোন গোলক? ফাঁপা গোলক। নিরেট গোলকের অভ্যন্তরে কিন্তু প্রাবল্য আছে ভাই, তাই না? নিরেট গোলকের অভ্যন্তরে প্রাবল্য আছে। আচ্ছা উঠায় না হইছে। আসো আমরা সামনে যাই। পরেরটা এখন নিরেট গোলকের জন্য বিভব, নিরেট গোলকের জন্য বিভব। আর বাইরে কি করিস ভাই, আজকে যে জিনিসগুলো শিখাচ্ছি জাস্ট বাসাতে একবার প্র্যাকটিস করো, আর বেশি লাগবে না, ঠিক আছে? আর ফাইনালি হচ্ছে সূত্রগুলো মনে রাখবা। তাহলে এখন নিরেট গোলকের জন্য বিভব। নিরেট গোলকের জন্য বিভব, গোলকের জন্য বিভব। তো আমরা আসি, এটা মনে করলাম আমরা একটা আমাদের নিরেট গোলক। তো এই গোলকের উপর আমরা আগের মতোই সবগুলা
আমরা মনে করলাম এটা হচ্ছে কেন্দ্র থেকে আর যত একটা পয়েন্ট নিলাম আমরা হচ্ছে পি, যেটা হচ্ছে আর গ্রেটার দেন আর, মানে বাইরে একটা পয়েন্ট নিলাম পৃষ্ঠটাকে কি দিয়ে প্রকাশ করছি ভাই? কিউ। তাহলে এটা হচ্ছে কিউ, সেটা হচ্ছে আমাদের আর ইকুয়াল হচ্ছে ক্যাপিটাল আর, আর আরেকটা পয়েন্ট নিছিলাম আমরা হচ্ছে এস, তাহলে এটা হচ্ছে আমাদের এস। তাহলে আমরা এই তিনটা পয়েন্টের জন্য বের করব। ভাই প্রথম দুইটা তো ইজি, তাই না? প্রথম দুইটা কত হবে? নরমাল ইকুয়েশন যেটা আছে। তাহলে আসলে হচ্ছে গোলকের বাইরের পি বিন্দুতে, গোলকের বাইরে পি বিন্দুতে বিভব v is equal হচ্ছে কত হবে ভাই বলো? অনেকগুলা তো পড়লাম। নরমাল ইকুয়েশন যা আছে, কারণ ওই ক্ষেত্রে বিন্দু ভরের বস্তু হিসেবে কাউন্ট করব -gm/r, তাহলে gm ডিভাইডেড বাই হচ্ছে r। নরমাল ইকুয়েশন যা আছে তাই হবে, স্মল r, সরি স্মল r। তারপর হচ্ছে গোলকের পৃষ্ঠে, গোলকের পৃষ্ঠে কিউ বিন্দুতে বিভব বলতে এটা কি হবে? জাস্ট স্মল আর জায়গায় কত বসে যাবে? ক্যাপিটাল আর। তাহলে এটা আসবে হচ্ছে v ইকুয়াল আসবে -gm ডিভাইডেড বাই হচ্ছে ক্যাপিটাল। তো আমরা এই দুইটাতে কোনো ঝামেলা নাই, আমাদের ঝামেলাটাই হচ্ছে ভিতরেরটা নিয়ে, কারণ ভিতরেরটা এক একটা হয়ে যাচ্ছে। কার ক্লাস ভাই? আচ্ছা ওই তাহলে খেয়াল করো ভাই, আমাদের ভিতরেরটা পয়েন্টে কোনো ঝামেলা নাই, আমাদের ঝামেলা হচ্ছে বাইরের ভিতরে যেটা আছে ওই পয়েন্টে আমরা বিভবটা বের করব। এখন খেয়াল করো ভাই, ওই দরজাটা একটু চাপাই হয়েছে লেখা সবাই। এবার আসো আমরা ভিতরেরটার জন্য বের করব। তাহলে আসো ভাইয়া, বলো তো ভাই, আমাদের ভিতরে প্রাবল্য কত ছিল ভাই? আগেরটা ফাঁপাগুলোকে কত ছিল? 0। যেই জিরোটা ব্যবহার করে, সবাই একটু খেয়াল করো, এই জিনিসটা বুঝতে হবে, তাহলে এই ক্যালকুলেশনটা বুঝবে, কারণ এই ক্যালকুলেশনটা একটু লং হবে। সবাই ভাই একটা কথা বলি, নিজেরা না ভাই একটু বলতে, আমরা যখন ফাঁপাগুলোকে গেছিলাম ভিতরের বিভব সমান, এটা প্রমাণ করার জন্য আমরা একটা প্রাবল্য ব্যবহার করছি। কোনটা ভাইয়া? ভিতরের পয়েন্ট, যেহেতু প্রাবল্যটাও ব্যবহার করছি কোথায়? ভিতরে। তাহলে আমরা এখন ভিতরে বিভব বের করব। তাহলে এই ক্ষেত্রে আমরা কোন প্রাবল্যটা ব্যবহার করব? ভিতরে প্রাবল্য যেটা। তাহলে এস বিন্দুতে আমরা আগে প্রাবল্যটা দেখো, এস বিন্দুতে প্রাবল্য, এস বিন্দুতে, আর টপিকটার নাম লেখা হচ্ছে অভ্যন্তরে, এটা একটু লেখা রাখো, অভ্যন্তরে বিভব, অভ্যন্তরে বিভব। তো এই বিভব বের করার জন্য আমরা আগে এস বিন্দুতে প্রাবল্যটা কত সেটা একটু লিখি। প্রাবল্য একটু আগে আমরা এস বিন্দুতে প্রাবল্যটা কাউন্ট করছি, E = G ক্যাপিটাল N স্মল r ডিভাইডেড বাই মেবি ক্যাপিটাল R। দেখো এগুলো মনে থাকে না। আচ্ছা, তাহলে এই প্রাবল্যটা পাইছি আমরা। এখন আমরা এইটা ব্যবহার করে আমরা বিভবটা বের করব। তাহলে আসো আমরা আগে আস্তে আস্তে, তাহলে আমরা জানি E ইকুয়াল হচ্ছে -dv ডিভাইডেড বাই হচ্ছে dr। একটু তাড়াতাড়ি লিখো, এখানে মনে স্যারের ক্লাস আছে আমারটা। তো E ইকুয়াল হচ্ছে -dv ডিভাইডেড বাই হচ্ছে dr। তাহলে আমরা এখান থেকে খেয়াল করো ভাইয়া, আগের মতো dv সমান সমান হচ্ছে E dr। তো ভাই এখান থেকে বিভব পাইতে হলে তোমরা একটু হেল্প করো, কারণ আমরা একদম লাস্ট একটা আছে ভাইয়া, 5টা প্রমাণ করছি, আমরা 6 নাম্বারটা আছে। কি করতে হবে? ইন্টিগ্রেশন, লিমিটগুলো তোমরা বলো ভাই, আগে একটু লিখি, সমান সমান একটা মাইনাস হবে এখানে, ইন্টিগ্রেশন অফ -e dr। তোমরা একটু ফাঁপাগুলোটাতে যাও তো ভাইয়া, ফাঁপাগুলোকে অভ্যন্তরে যখন বের করছি আমরা পয়েন্ট দুইটা কোথায় কোথায় নিয়েছিলাম? দেখ, পয়েন্ট দুইটা নিয়েছিলাম কোথায় কোথায়? পৃষ্ঠে একটা, ভিতরে একটা। তাহলে বলো তো ভাইয়া, এখানে একটা দূরত্ব আসবে কি? ক্যাপিটাল আর। তাহলে ক্যাপিটাল আর এর জন্য যে বিভবটা সেটা হবে কত? vq, পৃষ্ঠের বিভব। আর আরেকটা হচ্ছে তোমার ভিতরে, মানে হচ্ছে স্মল আর, আর এইটা আমরা কত জানি না, vs। ওটা আগে যা করছি তাই। এরপরে ওইখানে কি করছিলাম? যেহেতু আমরা ভিতরে বের করতেছিলাম, ভিতরের প্রাবল্যটা বসাই দিয়েছিলাম 0। আর এই ক্ষেত্রে ভিতরের প্রাবল্যের মান আমরা জানি, তার মানে এই ক্ষেত্রে মানটা হবে এই বিশাল মানটা। তাহলে আসো আমরা এখানে বসাই, তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন অফ vq, এখানে হচ্ছে vs, তারপর আসবে হচ্ছে dv ইকুয়াল হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন অফ ক্যাপিটাল R স্মল r। তাহলে এটা যেহেতু আমরা ভিতরে বের করতেছি, তাহলে অভ্যন্তরের প্রাবল্যটা বসবে -g ক্যাপিটাল N স্মল r ডিভাইডেড বাই হচ্ছে r কিউব ইনটু হচ্ছে dr।
বুঝা গেল ভাই? কেন এটাই বসছে এতগুলা বাদ দিয়ে? কারণ আমরা কাউন্ট করব কোথায়? অভ্যন্তরে। তাহলে প্রাবল্যটাও ব্যবহার করতে হবে অভ্যন্তরে। এবারে এই ইকুয়েশনে খেয়াল করো তো ভাইয়া, মাইনাস মাইনাস প্লাস হবে, কনস্ট্যান্ট গুলোকে বের করে নিয়ে আসো এবং এটাকে আমরা ইন্টিগ্রেশন ভাঙায়া দিলাম। তাহলে এটা আসবে হচ্ছে v কিউব, এটা আসবে vs মাইনাস মাইনাসে প্লাস g ক্যাপিটাল M ডিভাইডেড বাই ক্যাপিটাল R কিউব ইন্টিগ্রেশন অফ ক্যাপিটাল R থেকে স্মল r, এখানে স্মল r ইনটু হচ্ছে dr। তাই না? আমরা জানি যে ভেরিয়েবল ছাড়া যে কনস্ট্যান্ট টার্মগুলো আছে তারা অপারেটরের বাইরে চলে যাবে, অপারেটরের বাইরে নিয়ে আসছে। এবার মনে মনে বলো তো ভাইয়া, r কে ইন্টিগ্রেট করলে কত আসবে? এই যে পাওয়ার 1 ভাবে মোট পাওয়ার দ্বারা, তাহলে r²/2। আর এখানে লিমিটগুলো বসায় দাও। তাহলে এখানে আসবে হচ্ছে vs মাইনাস হচ্ছে v কিউব সমান সমান gm ডিভাইডেড বাই হচ্ছে r কিউব, আর এখানে আসবে হচ্ছে r² ডিভাইডেড বাই 2, এখানে ক্যাপিটাল R, এখানে স্মল r। ভাই একটু হেল্প করো ভাই, আমাদের টার্গেট হচ্ছে vs বের করা। তাহলে vs টাকে এক পাশে রাখলাম আর v কিউবটাকে ওই পাশে পাঠায় দাও। তাহলে gm ডিভাইডেড বাই r কিউব, ভাই এখানে লিমিট বসায় দাও। বসালে কত আসবে রে ভাই? r²/2 একটা হবে, নতুন করে আসবে কি মাইনাস ক্যাপিটাল r²/2, এর সাথে চলে আসবে প্লাস v কিউব, এর সাথে নতুন করে চলে আসবে হচ্ছে প্লাস v কিউব। এখন তোমরা ভাইয়াকে বলো তো ভাই, v কিউব এর মানটা তুমি জানো না ভাই? পৃষ্ঠে বিভব কত দেখো তো। তাই না? জানি না, মাইনাস আছে, কিন্তু মাইনাস আছে, তাই না? তাহলে আমরা সেই মানটা এনে v কিউব এর মানটা বসাই দাও, কারণ v কিউব তো বোঝাচ্ছে পৃষ্ঠে। তাহলে আমরা এখানে আসি এবং একই সাথে এগুলাকে গুণ করে দাও। ঠিক আছে, এগুলাকে গুণ করে দাও। তাহলে এখানে গুণ করলে আসবে হচ্ছে g ক্যাপিটাল M r² ডিভাইডেড বাই হচ্ছে 2r³ ভাই একটু খেয়াল রাখো, বড় ক্যালকুলেশন, একটা ভুল হলে পুরোটা চলে যাবে। তাহলে এখানে আসবে হচ্ছে, এখানে একটা মনে হয় কাটাকাটি যাবে, খেয়াল করবে, এই r³ এর সাথে কি হবে? r² কাটা যাবে, তাহলে থাকবে কত? gm/2r। তাহলে এখানে থাকবে হচ্ছে gm ডিভাইডেড বাই হচ্ছে 2r প্লাস, তাহলে বলতো প্লাস v কিউব, কিন্তু v কিউব এর মানটা তো মাইনাস, তাহলে আসবে কত? মাইনাস gm ডিভাইডেড বাই হচ্ছে ক্যাপিটাল r²। এবার বলো তো ভাই, ও r² না, সরি r, বলতে এই দুটো যোগ হবে না? যোগ হলে কত আসবে? 3/2, 3/2 আসবে না? কারণ এটা আছে হাফ, এটা আছে 1, তাহলে যোগ করলে কত হবে? 3/2, 1.5। তাহলে এখানে আসবে হচ্ছে gm/r² ডিভাইডেড বাই 2r³ আর এটা আসবে মাইনাস 3gm ডিভাইডেড বাই হচ্ছে 2r²। তাহলে এই পর্যন্ত আসে 2r, আচ্ছা সরি 2r। আমাদের বইয়ে এটাকে যেভাবে সাজায় লিখছে, আমাদের বইয়ে -gm/2r³ কমন দিছে এই ইকুয়েশনটা থেকে, মানে জাস্ট কাজ শেষ, আমাদের অ্যানসার এটাই। জাস্ট এখন এটাকে একটা জেনারেল ফর্মে দাঁড় করাইছে। বইয়ে যে কাজটা করছে সেটা হচ্ছে gm ডিভাইডেড বাই 2r³ এটা কমন দিছে। একটু হিসাব করে বলো ভিতরে কত থাকবে? বলতে এই যে gm/2 এটা তো আছে, তাহলে r³ দ্বারা ভাগ করলে এটা কত হবে? 3r²। দেখো এটা হবে কমন নেওয়া মানে কি ভাগ করা না? আগে r² হবে, ছোট এরিয়া যেটা লিখছেন ছোট হাতের r² টা উপর পাশে উপর হবে r²/2। ও আচ্ছা আচ্ছা এখানে, হ্যাঁ ওটা শুধু r² থাকবে না, এটা না, আগে এটার থেকে নিচে এটা মাইনাস কমন নিছো না, তাহলে এটা আচ্ছা সব দিকে ক্লাস এইটা নামায় কমন নেওয়া কি খুশি হবে? এখানে তো মাইনাস কমন নিছে, তাহলে এটা হিসাব আগে আসবে না, প্লাস হয়ে গেছে। আচ্ছা, তারপরে এবার এটার হিসাব করে এখানে কত থাকে? মাইনাস হয়ে যাবে, কত থাকবে? এই gm চলে গেল, 2 চলে গেল, r³ চলে গেছে, তাহলে থাকবে কত? স্মল r²। দেখো এটা কি 3r² r²। দেখো তো একটু মাইনাস gm/2r³ ইনটু হচ্ছে 3r² মাইনাস স্মল r²। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে ইকুয়েশনটা। তো দেখো খুবই বিখ্যাত একটা ইকুয়েশন। তাহলে এটা হচ্ছে আমাদের নিরেট গোলকের অভ্যন্তরে বিভব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নিরেট গোলকের অভ্যন্তরে বিভব। নিরেট গোলকের অভ্যন্তরে কোন বিন্দুতে বিভব, কোন বিন্দুতে বিভব।
ফাঁপাটা দেখাইছি নিরেটটা একটু কঠিন যে ওই জন্য এটা আর ঢুকে নেই। তাহলে এই হচ্ছে আমাদের নিরেটেডটা। এই আজকে খাতা অনেক সুন্দর হয়েছে না, খালি গোল্লা গোল্লা এ প্লাস পাই এরকম গোল্লা এ প্লাস মিষ্টি নিয়ে এলো, খালি গোল্লা শিখা যায়। আসলে আমরা এবার এগুলাকে 4 আকারে সবগুলোকে একসাথে এনে দিই, তাহলে হেল্প হবে সবাই। আর ভাইয়া রিকোয়েস্ট ভাইয়া বাসা দিয়ে অন্তত একবার করবা, কারণ এগুলা যদি আজকে না করো ভাই যে কাজটা হবে তুমি জীবনে পরীক্ষার আগে এগুলো পড়বে না, কারণ ভাইয়া তো বলছে এগুলো পরীক্ষা আসবে না, ঠিক আছে? সো জীবনে আর পড়বে না। সো আজকে প্রথম আজকে লাস্ট অন্তত একবার করে রাখো, যাতে ভবিষ্যতে কখনো যদি লাগে যাতে ব্যবহার করতে পারো। বাসা যা একবার প্র্যাকটিস করবা। আমাদের আজকে বন্ধ, পরীক্ষার বন্ধ ছিল। আচ্ছা এখন নিরেট গুলো আমরা ফাইনালি সবগুলোকে সুন্দর করে একসাথে নিয়ে আসি। নিরেট বলো এটা হচ্ছে আর গ্রেটার দেন আর বাইরে, এটা হচ্ছে আর ইকুয়াল হচ্ছে আর, সরি লেস দেন নাকি ইকুয়াল দিছিলাম প্রথমে, ইকুয়াল আর এটা হচ্ছে ভিতরে, আর এটা হচ্ছে আর লেস দেন আর অভ্যন্তরে। ও এটা তো পৃষ্ঠে লিখছি তোমার গান থেকে বান্ধবী লোক ফোনে কথা বলে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম হচ্ছে প্রাবল্য, আর এটা হচ্ছে বিভব। দেখো তোমাকে এখন বয়স কম, এসব বিদ্যুৎ ইকুয়েশন তোমাদের মুখস্থ রাখা পছন্দ, আমার কিন্তু থাকে না, কিন্তু তোমরা রাখতে হবে কারণ তুমি স্টুডেন্ট, ঠিক আছে? রাইট ইকুয়াল মাইনাস জিএম বার স্মল আর স্কয়ার ইকুয়াল হচ্ছে মাইনাস জিএম ডিভাইডেড বাই ক্যাপিটাল আর স্কয়ার। এটা একটু দেখে বলো তো কত ছিল? এই যে মাইনাস মাইনাস জি ক্যাপিটাল এম ডিভাইড বাই আর কিউব, 2 আর কিউব। না না কোনটা? আর বাই স্মল আর ডিভাইডেড বাই আর কিউব, স্মল আর ডিভাইডেড বাই আর কিউব। বুঝতারা কি কোনটা কোন জায়গাটা দেখাও বলতে পারে না তাহলে হচ্ছে v ইকুয়াল হচ্ছে মাইনাস জিএম বাই আর, আর এটা হচ্ছে v ইকুয়াল হচ্ছে মাইনাস জিএম বাই ক্যাপিটাল আর স্কয়ার, আর এটা হচ্ছে v ইকুয়াল আর সরি v ইকুয়াল মাইনাস জিএম ডিভাইড বাই জিএম ডিভাইডেড বাই 2 আর কিউব into 3 capital R square minus small r square। স্কয়ার ছিল না? ছিল। তো ফাইনালি ভাইয়া তোমরা এই এখানে একটা চার্ট আর ওইখানে একটা চার্ট করছি, এই চার্টটা মাথায় রাখবা, ক্যালকুলেশন গুলো আসলে জাস্ট একবার প্র্যাকটিস করবা। হ্যাঁ ক্যালকুলেশন বলতে যেগুলো কিভাবে আনছি আর কি, এই ক্যালকুলেশনগুলো একবার প্র্যাকটিস করো বাসায়। আমরা ছোট একটা ম্যাথ করে আজকে শেষ করি। এখানে কোনো ম্যাথ নাই, একটা ম্যাথ স্থির তরিতের ম্যাথ আমরা এখানে বানাইছি আর কি। এর বাইরে দেখো তো টিচার আছে নাকি, একটা টিচারের ক্লাস আছে বাবু আসছে নাকি, একটু দরজাটা খুলে দেখো। ওই রুমে না পড়ে আছে কেউ? তাহলে লাগাই দাও পরে। আচ্ছা ছোট একটা ম্যাথ জাস্ট ভাইয়া বানাইছি হচ্ছে এইগুলা বোঝার জন্য আর কি, এটা স্থির তরিতের ম্যাথ আমরা এখানে নিয়ে আসছি। দেখো एग्जांपल হ্যাঁ হ্যাঁ না না ওই ফাঁকা জায়গাগুলো ম্যাথ আজকে আর পড়ানো চাই না, ওইগুলো আমরা আগামী ক্লাসে দুইটা ম্যাথ পড়াবো, ঠিক আছে? আজকে এই টপিকই শেষ করে দিই এই ম্যাথটা করে। বলছে 1 মিটার ব্যাসার্ধে 1 মিটার ব্যাসার্ধে ব্র্যাকেটে লেখা আছে হচ্ছে 2 কেজি ভরে একটি ফাঁপা গোলকের কেন্দ্র হতে
কেন্দ্র হতে 1 মিটার 2 মিটার এবং 0.5 মিটার দূরত্বে মহাকর্ষীয় বিভব ও প্রাবল্য নির্ণয় করো। তো খেয়াল করো, আমাদেরকে বলা হচ্ছে 1 মিটার ব্যাসার্ধের একটা 2 কেজি ভরের গোলক আছে। তো এই গোলকের কেন্দ্র হতে একটা নির্দিষ্ট দূরত্বে তোমাকে বলা হচ্ছে বিভব আর হচ্ছে প্রাবল্যটা বের করতে, মহাকর্ষীয় বিভব আর মহাকর্ষীয় প্রাবল্যটা বের করতে বলা হচ্ছে। দেখো এটা নিজেরাই পারবো, সহজ অঙ্ক, যেহেতু সূত্রগুলো আমরা বুঝি। আমরা মনে করলাম এই হচ্ছে আমাদের সেই 2 কেজি ভরের গোলকটা, m সমান সমান হচ্ছে 2 কেজি। যাতে বাংলা বেশি লেখা না লাগে আমরা চিত্রে দেখাই দিই পয়েন্টগুলো। এখন এই গোলকের 1 মিটার ব্যাসার্ধ আছে, একটা পয়েন্ট বলছে কেন্দ্রতে 1 মিটার, তার মানে কোথায় ভাই? পৃষ্ঠে। তাহলে পয়েন্টটাকে ধরলাম কিউ, 1 মিটার। একটা পয়েন্ট বলা হচ্ছে কেন্দ্রতে 2 মিটার, তার মানে এটা কোথায় ভাই? বাইরে। তাই এটাকে ধরলাম আমরা হচ্ছে পি, এটা হচ্ছে আমাদের 2 মিটার বাইরে। আর হচ্ছে 0.5, তাহলে এটাকে আমরা দেখালাম এখানে 0.5, 0.5 মিটার। তাহলে এটাকে ধরলাম আমরা হচ্ছে এস, যাতে বেশি বাংলা না লেখা লাগে আমরা চিত্রে দেখাই দিলাম পয়েন্টগুলো। তাহলে এই তিনটা পয়েন্টে আমরা বিভব, প্রাবল্য আর হচ্ছে এস, ওটা এস, আমরা বিভব, প্রাবল্য আর হচ্ছে চিত্রকে দিলে বাংলা লেখা না না লিখতে হবে। আমি জানি টিচার, আমার বাংলা লেখা লাগবে না, তোমার পরীক্ষা বাংলা লিখতে হবে। পরীক্ষায় সবসময় সাজায় গোছায় লিখবা। এটা লিখতে না, লিখতে তাহলে তো অঙ্ক নাম্বার মিলাই দিই। না না বাংলা লিখতে হবে, বাংলা না লিখলে তো নাম্বার দেয়। কারণ তুমি বাংলা লিখলা না, আরেকজনের সুন্দর করে লিখলো, তাহলে দুইটা খাতার মধ্যে স্যার নাম্বার দিবে কিভাবে? তাই না? যদি আমাকে দিতে আগে থাকে, হ্যাঁ? যদি আমাকে না স্যাররা তো জানে যে তুমি এভাবে লেখো না, কেউ না কেউ ওভাবে সাজায় লিখছে। ঠিক আছে? আর স্যারদের চোখ হচ্ছে শকুনের চোখ, তুমি যে জায়গায় কাবজাত করবে স্যারের চোখ ওখানে জায়গায় পড়বে। আরো আমরা কাবজাত করলে স্যারদেরকে সুযোগ করে দিই, কি করি আমরা? যে জায়গায় একটু কাবজাবো ওখানে আবার এমন এমন করি, তাই না? একটু কাটাকাটি করে, কারণ স্যারের চোখ অটোমেটিক যে এখানে এই ছেলেটা এরকম কাটাকাটি করলো, ওভাররাইট করলো, তো দেখা যায় যে ওইখানে তুমি কাবজাত করে আসছে। এই জন্য নিরাপদ হচ্ছে কাবজা হলো এটা স্কিপ করে সামনে চলে যাবে, দেখো তার চোখে পড়ে। যাই হোক ভাই, আসা আমরা এটা পি ধরি, হ্যাঁ এটা পি। তাহলে পি বিন্দুতে আমরা যদি আসি, পি বিন্দুতে আমরা পাশাপাশি করি, তাহলে এখানে নিলাম বিভব। এটা জাস্ট বোঝার জন্য একসাথে করে দিচ্ছি, পরীক্ষার নোট খাতা তোমরা সাজাই করো। প্রাবল্য বলতো বিভবের ইকুয়েশনটা কি হবে? v ইকুয়াল হচ্ছে -gm/r। এন্ড আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া 6.673 tan ইনভার্স 11, m মানে 2, 8টা কত বসবে? 2 বসবে, কারণ কি যা দূরত্ব তাই বসবে, তাহলে হচ্ছে 2। তাহলে খেয়াল করো 2 2 কাটা সমান সমান -6.673 tan ইনভার্স 11 ভোল্ট। এবার আসলে আমরা প্রাবল্য E ইকুয়াল আসবে হচ্ছে -gm/r²। তাহলে এখানে আসবে -6.673 tan ইনভার্স 11, ভর হচ্ছে 2 কেজি, ডিভাইডেড বাই হচ্ছে r², তাহলে r হচ্ছে 2 স্কয়ার। তাহলে বসাও কত আসে? 2 দ্বারা ভাগ করে দাও, 6.623 এটা ভাগ 3.3 আরে দেখে পাবো 3.33 6.673 tan inverse 11 3.36 minus 3.336 into হচ্ছে tan inverse 11 নিউটন পার কেজি। এটা ছিল না F/m। তো ভাই এই প্রাবল্যের ক্ষেত্রে তুমি চাইলে, মনে আছে কিনা আমরা বলছি মাইনাসগুলো কি বোঝায়? আকর্ষণ। তুমি এই মাইনাসগুলো না দিয়ে অঙ্কটা করতে পারো। আমরা মনে আছে কিনা আমরা এই ওই যে ইকুয়েশন দেওয়ার সময় বলছিলাম যে আমরা সবসময় কাজ করি কোনটা নিয়ে? ইকুয়াল হচ্ছে gm/r², ওই কারণে মাইনাসটা ভাই মুছে দিলাম। একটু আগে লিখছি জাস্ট বোঝানোর জন্য যে এখানে মাইনাস ছিল, বাট মাইনাস আমরা সরাই দিলাম, মাইনাস দিও না, জাস্ট মানটা নিয়ে কাজ করব। তাহলে শেষ ভাই, একটু তাড়াতাড়ি আজান দিছে, নামাজে যাব। এখন খেয়াল করো আমরা পরেরটায় আসি, কিউ বিন্দুতে যদি আসি আমরা, কিউ বিন্দুতে যদি আমরা আসো, এখানে লেখা হচ্ছে বিভব, এখানে প্রাবল্য।
তাহলে বিভব আসবে হচ্ছে v ইকুয়াল আসবে হচ্ছে মাইনাস gm বাই ক্যাপিটাল R, তাহলে মাইনাস g 6.673 10 ইনভার্স 11 ইনটু হচ্ছে 2 আর কত হয় 1 মিটার, তাহলে কাটাকাটি এটা জাস্ট 2 দ্বারা গুণ করো 6.673 10 ইনভার্স 11 ইনটু হচ্ছে 2, তাহলে এটা আসে হচ্ছে 1.3346 10 ইনভার্স 10 ভোল্ট। আর প্রাবল্যটা বের করো, E ইকুয়াল হচ্ছে gm ডিভাইডেড বাই হচ্ছে ক্যাপিটাল R স্কয়ার, তাহলে আসবে হচ্ছে 6.673 10 ইনভার্স 11 ইনটু হচ্ছে 2 ডিভাইডেড বাই 1 স্কয়ার, তাহলে এটাও সেম আসবে 1.3346 10 ইনভার্স 11 নিউটন পার কেজি। এটা হিসাব স্ট্রেন হ্যাঁ বাকি সব করে নেব শেষ করে দিই, আর একটু কাল লাগা রেখে দাও। আচ্ছা ঠিক আছে 10 ইনভার্স 10 টেনই তো লিখছি, ঘুমাবেন না, ঘুমায় না ক্লাসে। দেখো এই ঝামেলাটা এটা অভ্যন্তরে, এখানে ভুল করে ফেলে এটা এই কাপড় জায়গা এস বিন্দুতে, তো ভুলটা কি করে এখানে মাইনাস gm ডিভাইডেড বাই r লেখে 0.5 বসায়, বসাবো একদম বুঝা গেছে? এই 0.5 বসানো যাবে না, কারণ কি এটা কার সমান হবে ভাইয়া? পৃষ্ঠে, তাহলে এখানে আমরা 0.5 না লিখে এখানেও লিখব হচ্ছে r, তাহলে এটা আসবে হচ্ছে মাইনাস, এইটাই আসবে 1.3346 ইনটু হচ্ছে 10 ইনভার্স 11 ভোল্ট। বুঝছি ভাইয়া? আমরা ভিতরে যেখানে বলো ওই দূরত্ব বসবে না, বসবে কার দূরত্ব? ব্যাসার্ধ, মানে পৃষ্ঠেরটা বসায় দিবা। আর অভ্যন্তরে কত ভাই? 0 শেষ। আওয়াজ তো ঘুমাই গেলাম আবার কই বলবো? 10 ইনভার্স 10 না হ্যাঁ 3 ইনভার্স 10 ও আচ্ছা ঠিক আছে আশা করব তাই এই ঠিক আছে, আজকে এতটুকুই থাকে।